তাহলে চলুন আজকে তৃতীয় পর্বটি একসাথে শুরু করা যাক। তো শুরুতে আজকের ক্লাসে যা থাকছে সেটা একটু দেখে নেই। প্রথমে গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু দেখবো। তারপর হিরাগানার বিশেষ রূপ অর্থাৎ দাকুতেন, হান দাকুতেন ও যুক্ত বর্ণ, এগুলো আমরা প্র্যাকটিস করব। এরপর হবে হিরাগানার রাইটিং, অর্থাৎ আমরা কিছু বাংলা শব্দ দিব, সে বাংলা শব্দগুলো শুনে সেটা হচ্ছে হিরাগানা আপনাদেরকে লিখতে হবে। তো লেখার পরে সবাইকে তো আর আসলে হচ্ছে বলা সম্ভব না, কয়েকজনকে একটু হচ্ছে ফোনের ক্যামেরা অন করে একটু লেখাটা দেখাতে অনুরোধ করব। তো কাইন্ডলি সবাই লিখবেন, আর যদি লেখা সম্ভব না হয় একটু চেষ্টা করবেন লেখার জন্য। তো হিরাগানা রাইটিং এর পর থাকবে একটি কমপ্লিট হিরাগানা কুইজ। যেহেতু আজকের ক্লাসে আমাদের হিরাগানাটা আমরা শেষ করে নিব, সো আমরা হিরাগানার একটা কমপ্লিট কুইজ রেখেছি। তো এই কুইজটা অ্যাকচুয়ালি হচ্ছে সবাই নিজেদের লেভেল যাচাই করার একটা সুযোগ পাবেন, সেজন্যই রাখা। তো এরপর আমরা হচ্ছে এই কোর্সে কি বই ব্যবহার করব সেই বই সম্পর্কে একটু জেনে নিব, এবং সবশেষে আমরা লেসন 1 অর্থাৎ লেসন 1 এর যে ভোকাবুলারি আছে সেটা একটু দেখব। তো হিরাগানাটা হচ্ছে আজকে যেভাবে হোক আজকে শেষ করতে হবে আমাদের। এরপর আমরা হচ্ছে লেসন 1 এ হচ্ছে ভোকাবুলারিটা দেখব। জি, আলী, সুমন সান, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? জি ভাইয়া, কি বলেন? ভাই হিরাগানা শেষ করার পরে কি কাটাকানা ধরবেন নাকি কাটাকানা পরে করাবেন? হ্যাঁ, হিরাগানা শেষ করার পর নিয়ম হচ্ছে হিরাগানাটা যাতে আমাদের একটু আয়ত্তে চলে আসে সেজন্য আমরা হচ্ছে কয়েকটা লেসন দেখব। যদিও লেসনের মধ্যে কাটাকানা আছে, কিন্তু কাটাকানাটা হচ্ছে আমরা একটু পরে দেখব। কারণ হিরাগানা শেষ করে যদি আমরা প্র্যাকটিস না করি, শুরুতেই যদি কাটাকানাতে চলে যাই তাহলে হিরাগানাটা একটু মনে রাখা কঠিন হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে আমরা লেসনটা দেখব, তারপর কাটাকানাটা দেখব। ও জি ভাই, ধন্যবাদ। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে যাই। তো হচ্ছে গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু হচ্ছে একটু ছোট করে দেখে নিই। তো গত ক্লাসে মূলত আমরা একটা কথা ছিল বলেন। ভাই, মানে আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি নিলে ভালো হতো। মানে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করছে, শুধু আমাদের এখানে না, মানে পুরো বাংলাদেশে মানে 2 ঘন্টা কারেন্ট থাকতেছে না একটা না। জি সেন্সেই, আমাদের এখানে লোডশেডিং চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি ক্লাস কি মানে একটু আগে শেষ করার জন্য বলছেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি কন্টিনিউ করলে ভালো হতো। মানে অত মানে মানে যেটা বল এটাই। বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই। আসলে এখানে তো অনেকেই নতুন, আমি চাইলেও আসলে খুব বেশি দ্রুত আগাতে পারছি না। তবু চেষ্টা করব যে একটু তাড়াতাড়ি যাতে শেষ হয়। ঠিক জি, আছে ভাই, থ্যাংক ধন্যবাদ। ইউ। জি, ওয়েলকাম। তো যাই হোক, আমরা হচ্ছে গত ক্লাসে প্রথমে দেখেছিলাম যে হিরাগানার উচ্চারণ এবং আকার নিয়ম, এগুলো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। গত ক্লাসে আমাদের এটা রিভিউ ছিল। তারপর আমরা হচ্ছে বেসিক হিরাগানার একটা সহজ কুইজ রেখেছিলাম, যেখানে অনেকেই ভালো করেছেন, আবার অনেকেই চেষ্টা করেছেন বাট নতুন ছিলেন, যার কারণে হচ্ছে সন্তোষজনক হয়নি। এরপর আমরা হিরাগানা দেখে পড়ার চেষ্টা করেছি। এখানে কিছু বাংলা শব্দ দেওয়া হয়েছিল, আর হচ্ছে সেগুলো জাপানিতে আমরা হচ্ছে লিখে পড়তে দিয়েছিলাম। সো যেখানে অনেকেই ভালো করেছেন। তো যেহেতু এটি একটি শূন্য থেকে জাপানি ভাষার ক্লাস, তাই না পারাটা স্বাভাবিক, কিন্তু অংশগ্রহণ না করাটা বোকামি বলে মনে করি, কারণ হচ্ছে গত ক্লাসে দেখি অনেকেই অংশগ্রহণ করেননি। সো আমি অনুরোধ করব সবাই অংশগ্রহণ করবেন। সবশেষে আমরা দেখেছি হিরাগানার বিশেষ রূপ। এখানে আমরা দাকুতেন, হান দাকুতেন দেখেছি, বাট যুক্ত বর্ণগুলো আমাদের দেখা হয়নি যেহেতু আমাদের সময় ছিল না। তো পরে আমরা হচ্ছে আজকে যেটা বলেছিলাম যে হিরাগানার দাকুতেন, হান দাকুতেন যুক্ত বর্ণগুলো একটু প্র্যাকটিস করব, কারণ যেহেতু বেসিক হিরাগানাটা আমাদের হয়ে গেছে। তো এখন হিরাগানার বিশেষ রূপ যেগুলো আছে সেগুলো একটু দেখব। তো এই ব্যাপারে আমি গত ক্লাসেও বলেছিলাম যে দাকুতেন আর হান দাকুতেন কি, আর যুক্তবর্ণ কি। তো আজকে যদি আবার একটু সংক্ষেপে বলি, তাহলে দেখেন এখানে দাকুতেন, এখানে দুটো দাগ দেওয়া আছে। তো বেসিক হিরাগানার কিছু বর্ণের উপরে, সব বর্ণের উপরে নয়, কিছু বর্ণের উপরে এরকম আমরা দাগ ইউজ করি। এই দুটো দাগ, এই দুটো দাগকে হচ্ছে তেন তেন বলে। তো এই তেন তেন দেখেন, কায়ের উপরে যখন আমরা তেন তেন দিলাম এটা গা হয়ে গেল, হ্যাঁ। খায়ের উপরে যখন আমরা তেন তেন দিলাম এটা বা হয়ে গেল। তো এইভাবে তেন তেন ইউজ করার কারণে এই যে বেসিক হিরাগানা গুলো আছে সেগুলোর হচ্ছে উচ্চারণ পরিবর্তন হয়। তো এগুলো বাংলার আকার ইকারের মতো অনেকটা কাজ করে। আবার এখানে একটু দেখুন, এখানে হচ্ছে হান দাকুতেন,
তো হান্দাকুতেন হচ্ছে এই যে উপরে যে শূন্য বা হচ্ছে ছোট একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে হান্দাকুতেন বলে। তো এইটা মূলত লেখার সময় আমরা মারু বলবো। তো দেখেন এই হায়ের উপরে আমরা যখন তেন দিলাম সেটা বা হয়ে গেল, হ্যাঁ, কিন্তু হায়ের উপরে যখন আমরা এই মারু দিলাম, মারু মানে হচ্ছে গোল বা শূন্য, তো এই গোল বা শূন্য দেওয়ার কারণে এই হাটা হয়ে গেল আমাদের পা। তো এটা খেয়াল রাখতে হবে যে এই হান্দাকুতেন শুধুমাত্র হারতে যে বর্ণগুলো আছে, যে 5টা বর্ণ আছে, সেই 5টা বর্ণের উপরে হান্দাকুতেন বসবে, আর ডাকুতেন হচ্ছে 3টা বা 4টার উপরে বসে। এগুলো আমরা হচ্ছে যখন ডিটেলস দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে, যদি এটা গত ক্লাসে আমরা বলেছিলাম। তারপর এখানে যুক্ত বর্ণের কথা বলেছিলাম। যুক্ত বর্ণ হচ্ছে কি? যুক্ত বর্ণ হচ্ছে বাংলার যুক্ত বর্ণের মতোই, তবে বাংলার যুক্ত বর্ণ অনেক কঠিন, কিন্তু জাপানি ভাষার যুক্ত বর্ণ সহজ। অর্থাৎ এখানে খেয়াল করলে দেখবেন যে যে আ ই উ এ ও আছে, সেখান থেকে কিন্তু ই যে কলামটা আছে, হ্যাঁ, সেই কলামের সাথেই কিন্তু এই ইয়া ইউ ইয়ো বসে। অর্থাৎ যুক্ত বর্ণ যখন আমরা তৈরি করব তখন এই যে ইয়া ইউ ইয়ো, এই 3টা দিয়ে কিন্তু আমরা বেসিক হিরাগানার সাথে যোগ করে এটা যুক্ত বর্ণ তৈরি করব। অর্থাৎ অন্য কোনো বর্ণ কিন্তু আমরা বসাবো না। তো এইটা হচ্ছে যুক্ত বর্ণের নিয়ম। তো আমরা এখন এটা একটু সরাসরি অনুশীলন করার চেষ্টা করব। তো এটা অনুশীলন করে আমরা হচ্ছে এই হিরাগানা রাইটিং এ চলে যাব। তো প্রথমে এটা একটু দেখি, এটা আর যেহেতু একটু কষ্ট দিন না। জি স্যার আমি হ্যালো, বাইরে ছিলাম তো। স্যার আমি হাসান। জি জি বলেন। যুক্ত বর্ণটা একটু আবার রিপিট করলে ভালো হতো, একটু বাইরে তো স্যার। হ্যাঁ, এই যে আমরা এখন এটা হচ্ছে অনুশীলন করব, তো এটা এখন ভালো করে দেখবো আর কি। এটা জাস্ট হচ্ছে স্লাইড থেকে বলা আর কি, সেম আমরা প্রবলেম আমারও স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। জি মাইক অফ রাখবেন, ধন্যবাদ। তো যাই হোক, আমরা হচ্ছে অনলাইন ক্লাস, আসলে অনলাইন ক্লাসে যদি এভাবে একটু সময় বের করে যদি আপনি হচ্ছে একটু ক্লাসের মতো করে যদি প্রিপারেশন না নিতে পারেন, তাহলে কিন্তু অনলাইন ক্লাস করে খুব বেশি একটা হচ্ছে আপনি বেনিফিটেড হবেন না। অনেকেই আছেন হচ্ছে আসলে সময় ম্যানেজ করতে পারছেন না। যাই হোক, আমরা একটু যুক্ত বর্ণটা একটু দেখি, বা হচ্ছে দাকুতেন হান্দাকুতেন এগুলো একটু দেখি। তো এখানে দেখেন, এটা একটু বড় করে নিই। আমরা তো জানি বেসিক হিরাগানা হচ্ছে 46টা, তাই না? তো এখানে দেখেন এই যে 5টা করে আছে, হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক হিরাগানা। তো বেসিক হিরাগানা এখানে জানেন না এমন কেউ যদি থেকে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে বেসিক হিরাগানাটা আগে একটু দেখে নেবেন। এখান থেকে দেখেন আ থেকে উন পর্যন্ত আছে 46টা হিরাগানা। তো এইটার কিন্তু আমরা লিঙ্ক দিয়েছি যে আপনি যদি হিরাগানাটা যদি না জেনে থাকেন তাহলে কোথা থেকে শিখবেন, কোথা থেকে শেখা সুবিধাজনক, সেগুলো সব লিঙ্ক আমরা দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো মেথড ওখানে আছে, ভিডিও আছে, হচ্ছে প্র্যাকটিস শিট আছে, সবই আছে। হ্যাঁ, তো যারা হচ্ছে এখনো হিরাগানা বেসিকটা দুর্বল তারা একটু দেখে নেবেন। তো যাই হোক, প্রথমে আমরা দাকুতেন এবং হান্দাকুতেন নিয়ে আলোচনা করি। দেখেন এখানে একটা ব্লক আছে, হ্যাঁ, এখানে 3টা সারি, তাই না? তো এই 3টা সারি দেখেন, এই 3টা সারি এখানে রাখার কারণ কি? আমি এখানে রাখি নাই, এখানে রাখার কারণ কি? বা উপরে তো রাখতে পারতাম, হ্যাঁ, কিন্তু রাখি নাই, রেখেছি এই জায়গায়, তাই না? তো এখানে রাখার কারণ হলো দেখেন এইটার সাথে এইটার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই যে এখানে যে 5টা বর্ণ আছে, হ্যাঁ, কা কি কু কে কো, এই 5টার সাথে কিন্তু এই 5টা বর্ণের সম্পর্ক। তো কি সম্পর্ক? এখানে কায়ের উপরে দেখেন তেন দিয়ে এটা গা করা হয়েছে, হ্যাঁ, এখানে কি এর উপরে তেন দিয়ে গি করা হয়েছে। অর্থাৎ এখানে যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণের উপরেই জাস্ট হচ্ছে তেন দেওয়া হয়েছে। হ্যাঁ, তেন আমরা যেটাকে ডাকুতেন বলেছি আর কি। হ্যাঁ, তো এই যে দুটো দাগ বা তেন, এই দুটো দাগের কারণে এই কটা গ হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে, যদি কটা আপনি যদি জানেন তাইলে এই গটা মনে রাখা খুব বেশি কঠিন না। তো কায়ের উপরে তেন দিলে গা, কি এর উপরে তেন দিলে গি, কু এর উপরে তেন দিলে গু, কে এর উপরে তেন দিলে গে, আর কো এর উপরে তেন দিলে গো। আচ্ছা, এখন এই রোটা তো আমাদের শেষ। হ্যাঁ, এখন আমরা পরের সারিতে চলে যাই। পরের সারিতে সেম জিনিস দেখেন, এখানে সা ছিল, তো সায়ের উপর আমরা এখানে তেন ইউজ করেছি, এটা যা হয়ে গেছে। তারপর এখানে শি ছিল, এখানে আমরা শির উপরে তেন ইউজ করেছি, আমাদের জি হয়েছে। এখানে সু, এখানে হয়ে গেল জু। তারপর এখানে সে, এখানে হয়ে গেল জে। এখানে সো, এখানে হয়ে গেল জো। অর্থাৎ খেয়াল করবেন যে এই যে এসটা আছে, হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে এই জেড এর মতো হয়। জেড কে অনেকে জি বলে, তো আমরা জেড বললেই আর কি সুবিধা। তো জেড দেখেন এটাকে খেয়াল করবেন যে
সবগুলো কিন্তু জেড হয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে মাঝখানে যেটা, এইটা ছিল এক্সেপশনাল। এটা দেখেন সাইয়ের পরে সি হয় নাই, সি হয়েছে। তো এইটা যেহেতু সি এক্সেপশনাল, তো এখানেও কিন্তু দেখেন ওটার সাথে কিন্তু মিল করে এটাকে জি না বলে জি বলেছে, হ্যাঁ, একটু জি আর কি, হ্যাঁ, এটা হচ্ছে জি হবে না, জি হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এটা যেহেতু এক্সেপশনাল ছিল, এটাও একটু এক্সেপশনাল হবে আর কি। তারপর দেখেন নিচে চলে যাই, এখানে কিন্তু দেখেন তায়ের উপরে তেন তেন দিলে হয়ে গেল দা, তারপর চি এর উপরে তেন তেন হয়ে গেল জি। একটা জিনিস খেয়াল করেন, তায়ের পরে তো আমাদের হচ্ছে টি আসার কথা ছিল, তাই না, কিন্তু এটা ছিল আমাদের এক্সেপশনাল, এই কারণে আমরা এটাকে হচ্ছে যেভাবে আছে সেভাবে বলবো, যেটা হচ্ছে চি। তো এইটা চি এর উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জি। তো এইটার উচ্চারণ কিন্তু সেম, কিন্তু আপনি যখন শব্দ শিখবেন বা হচ্ছে ভোকাবুলারি শিখবেন তখন এইটার পার্থক্য আছে। তখন আপনি চাইলেই কিন্তু হচ্ছে যেটা জি দিয়ে লেখো ওইটা কিন্তু আবার এই যে এরকম জি দিয়ে লিখতে পারবেন না, হ্যাঁ, ওইটা যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। অর্থাৎ বাংলা কিছু বানানের মতোই কিন্তু এই জাপানিজ বানান হয়, তো বানানটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে দেখেন, পরবর্তীতে হচ্ছে সু, এটাও এক্সেপশনাল, তো এই কারণে এটাও কিন্তু এক্সেপশনাল। জু, এটার উচ্চারণ সেম, কিন্তু বানান কিন্তু আমরা যখন শব্দ শিখবো তখন আমরা বুঝতে পারবো যে কোনটা কোথায় বসবে। তারপর দেখেন তে, তে এর উপরে তেন তেন দিলে হয়ে যাবে দে। তারপর ছিল তো, তো এর উপরে তেন তেন দিলে হয়ে যাবে দো, অর্থাৎ তাটা অনেকটা দয়ের মতো, তটা দয়ের মতো হচ্ছে আর কি, কিন্তু এটা যেহেতু এক্সেপশনাল, তো এগুলো হচ্ছে আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখন চলে যাই, দেখেন এখানে কিন্তু নায়ের উপরে কোনো তেন তেন নাই, হ্যাঁ, এই আয়ের উপরে তেন তেন নাই, নায়ের উপরে তেন তেন নাই, তো আছে কিসের উপরে, আছে হচ্ছে এই যে দেখেন এখানে, হ্যাঁ, তো এখানে ছিল আমাদের হা, হি, হু, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা হু না, এটা হচ্ছে হু। তো ফু এর পরে হে, তারপরে হো। তো হায়ের উপরে যখন আমরা তেন তেন দিলাম আমাদের হয়ে গেল এটা বা, তারপরে হি এর উপরে যখন আমরা তেন তেন দিলাম হয়ে গেল এটা বি, তারপরে ফু এর উপরে তেন তেন দিলাম যখন এটা হয়ে গেল বু। অর্থাৎ এখানে কিন্তু দেখেন পরিবর্তন হচ্ছে না, এখানে বা বি বুই হচ্ছে, এখানে একটু চেঞ্জ হচ্ছে, হা হি ফু হচ্ছে, কিন্তু এখানে বা বি বুই হচ্ছে, হ্যাঁ, তো এখানে কিন্তু সহজ হয়ে গেল আবার। তো হে তেন তেন বে, হো তেন তেন বো, তো বা বি বু বে বো, অর্থাৎ আলাদা কোনো অক্ষরের প্রয়োজন হয়নি, জাস্ট হচ্ছে হায়ের উপরে তেন তেন দিয়ে আমরা এই বয়ের মতো করে সাউন্ড তৈরি করলাম। এখন দেখেন হান্দাকুতেন, দাকুতেনের পরে আমাদের ছিল হান্দাকুতেন, তাই না, অর্থাৎ হান্দাকুতেন হচ্ছে যে মারু বা হচ্ছে যে শূন্যটা বা গোলটার কথা বলেছিলাম, সেটাই হচ্ছে এই হচ্ছে হান্দাকুতেন বা হচ্ছে মারু, হ্যাঁ। তো এখন দেখেন মারু কিন্তু এরকম তেন তেনের মতো অনেক জায়গায় বসে না, মারুটা বসে শুধুমাত্র এই যে এখানে, এখানে যে ইয়েটা আছে, মারুটা আছে, এটা কিন্তু এই যে উপরের হাটার সাথে কিন্তু বসবে, হ্যাঁ, এটার সাথে কিন্তু বসবে। অর্থাৎ দেখেন এই হাটা, হা রো যেটা বা এইচ রো যেটা, এইটা কিন্তু দাকুতেনও হয়, হান দাকুতেনও হয়। তো খেয়াল রাখতে হবে যে এই হাটা বাও হয়, হাটা আবার পাও হয়, হিটা বিও হয়, হিটা আবার পিও হয়, ফু বু হয়, ফু পুও হয়, হে বে হয়, হে পেও হয়, হো বো হয়, আবার হো পো হয়। তো এইটা পা পি পু পে যদি থাকে বুঝতে হবে যে ওইটা হইলো এইচ রোতে আর কি। তো এইটা আমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে হান্দাকুতেন যে ব্যাপারটা আছে এটা শুধুমাত্র এই একটা সারিতেই হবে, আর ওটার উচ্চারণ হবে এই পা পি পু পে পো এর মতো। এরপর দেখেন বাকি যেগুলো আছে এগুলোর কিন্তু আমরা হচ্ছে আর কোনো এই দাকুতেন হান্দাকুতেন করবো না। এখন এই কোণাতে কিছু জিনিস আছে, তো এই কোণাতে কিছু জিনিস এটা আমরা এখন দেখবো না, আমরা দেখবো এটা যুক্তবর্ণ শেখার পর। তো যুক্তবর্ণতে কি আছে একটু দেখি, হ্যাঁ, যুক্তবর্ণ যে আমরা বললাম যুক্তবর্ণ হচ্ছে বাংলার যুক্তবর্ণের মতো এত কঠিন কিছু না, যুক্তবর্ণতে একটু দেখি, হ্যাঁ। তো দেখেন এখানে এই এই যে ব্লকটা, হ্যাঁ, এটা আমি উপরে রাখি নাই, এখানে নিচেও রাখি নাই, এটা কোথায় রাখছি দেখেন, হ্যাঁ, এটা এই যে বরাবর রেখেছি, হ্যাঁ। এই বরাবর রাখার উদ্দেশ্য কি, এই বরাবর রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে হচ্ছে, সরি এটা একটু সরায় নি, হ্যাঁ, দেখেন এইটা উদ্দেশ্য হচ্ছে এই বর্ণগুলোর সাথে কিন্তু এটার সম্পর্ক, হ্যাঁ। তো এই বর্ণের সবগুলোর সাথে এটা সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে শুধুমাত্র ই কলামের সাথে। ই কলাম কোনটা, ই কলাম হচ্ছে এই এটা, এই যে এটা, এটার সাথে শুধু সম্পর্ক, বাকি অন্যগুলোর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। শুধু এই কলামে যে যেগুলো আছে, হ্যাঁ,
এই কলামটা মানে তো এটাই, তাই না? আর বলেছিলাম যে যুক্ত হবে কি, যুক্ত হবে শুধুমাত্র এই তিনটা। অর্থাৎ খেয়াল করলে দেখবেন যুক্তবর্ণ কি, যুক্তবর্ণ হচ্ছে এই যে এই কলামে যে বর্ণগুলো আছে আর এই সারিতে যে এই তিনটা ইউ আছে, হ্যাঁ, এই তিনটা যুক্ত হবে এগুলোর সাথে। তো এগুলোর সাথে যুক্ত হলে উচ্চারণটা কি হয় একটু দেখি, আমরা উচ্চারণগুলো একটু খেয়াল করব। হ্যাঁ, তো দেখেন প্রথমে এখান থেকে কিটা নিয়ে নিলাম, হ্যাঁ, এই যে কি, তো কি এর সাথে আমরা এই প্রথমে ইয়াটা যোগ করলাম। তো এখানে ইয়াটা যোগ করার সময় খেয়াল রাখতে হবে এই ইয়াটা কিন্তু ছোট ইয়া, এটা কিন্তু এইটার সাইজ আর এটার সাইজ কিন্তু সেম না, খেয়াল করবেন। হ্যাঁ, এই কি এর সাইজ আর এই ইয়ার সাইজ যদি সেম হয়ে যায় তাইলে এটা কিন্তু যুক্তবর্ণ হলো না। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এটা যুক্তবর্ণ না হয় তাইলে কিন্তু এইটার অর্থ অন্য কিছু হয়ে যেতে পারে। তো এটা ডিএলপিটি তো আসে, আপনাকে হচ্ছে এরকম যুক্তবর্ণ হচ্ছে দিতে পারে। তারপর হচ্ছে যুক্তবর্ণ ছাড়া যেটা হচ্ছে নরমাল যে বেসিক বর্ণ সেটাও দিতে পারে। তো বেসিক বর্ণ হইলে এটার অর্থ কিন্তু আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা ধরেন একটা সহজ কথা বলি, হ্যাঁ, ধরেন জাপানি ভাষায় 100-কে অনেকে জানেন হয়তোবা, হচ্ছে 100-কে হিয়াকু বলে। হ্যাঁ, হিয়াকু, এই যে সরি এটার কলমটা নিয়ে নি, হ্যাঁ, হিয়াকু বলে। হ্যাঁ, এই যে হি, তারপরে হচ্ছে ছোট একটা ইয়া, তারপর হচ্ছে কু, হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে 100 বা 100। এখন এখানে দেখেন, এখানে কিন্তু এই যে হি এর সাথে এই যে ছোট একটা ইয়া, হ্যাঁ, আমরা কিন্তু ছোট ইয়াটা ইউজ করেছি। আপনি যদি বলেন যে আমি হি এর সাথে যদি বড় একটা ইয়া লিখি, হ্যাঁ, বড় একটা ইয়া লিখি, তারপরে কুদি, তাইলে এটার উচ্চারণ একটু চেঞ্জ হয় হালকা, মানে এখানে হচ্ছে হচ্ছে কি বলবো, ধরেন হচ্ছে হালকা চেঞ্জ আছে, কিন্তু ওই চেঞ্জটা আমরা বুঝি না সহজে। এটার উচ্চারণ হলো হেয়াকুর মতো, কিন্তু এইটার অর্থ আর এইটার অর্থ সেম না। এটা হলো 100 আর এইটা মানে হলো জাম্প বা লাভ দেওয়া, যেটাকে বলি আমরা। তো এই কারণে আপনি যখন যুক্তবর্ণ তৈরি করবেন তখন খেয়াল রাখবেন যে এটা কি ছোট না এটার সাইজ আর এটার সাইজ সেম। যদি সাইজ সেম হয় তাহলে এটা যুক্তবর্ণ হবে না। তো যাই হোক, এটা যুক্তবর্ণের হচ্ছে সতর্কতার ব্যাপারে বললাম। এখন একটু উচ্চারণগুলো একটু দেখি। তো কি এর সাথে ইয়া হলে এটা হবে ইয়া, কি এর সাথে ইউ, এই যে এইখানকার ইউ যোগ হয়েছে, হয়ে গেল কিউ। বিষয়টা আমি তো বুঝি না, একটু আরেকবার একটু বুঝাতে পারবেন আমাকে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যুক্তবর্ণ কাকে বলে। যুক্তবর্ণ তো আমরা বললাম এই যে এই কলামে যে বর্ণগুলো আছে এগুলোর সাথে যদি ইয়া ইউ ইউ যোগ করি তাহলে সেটা যুক্তবর্ণ। তবে এখানে এক্সেপশনালি আমি আলোচনা করছি না, কারণ বিদেশি কিছু শব্দ আছে যেগুলো কাটাকানাতে লেখা হয়, যেহেতু আমরা কাটাকানা শিখছি না, তো আমরা এই কারণে ওইটা নিয়ে আলোচনা করব না। তবে নিয়ম যেটা, সাধারণ নিয়ম যেটা, সেটা নিয়ে আলোচনা করছি, যে যুক্তবর্ণ হচ্ছে এই রোয়ের সাথে এই কলামের সাথে এই যে তিনটা ইয়া ইউ ইউ আছে এই তিনটা বসবে, এবং এই তিনটা যখন বসবে তখন খেয়াল রাখতে হবে যে ছোট করে বসাতে হবে। যদি ছোট করে যদি না বসাই তাইলে এটা আর যুক্তবর্ণ হবে না। তো এটা নর্মাল বর্ণ হয়ে যাবে, আর নর্মাল বর্ণ হলে সেটার অর্থ হয়ে যাবে আরেকটা। আচ্ছা, হাত উঠিয়েছেন দুই একজন, একটু প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া, শুনছে? সুমন, জি বলেন। ভাইয়া, যে ই লাইনের সাথে মানে ইয়া ইউ ইউ এইগুলো হচ্ছে যুক্তবর্ণ যোগ হবে। ই লাইনে শুধু ইটা বাদ যাবে, বাকি সবগুলো যুক্তবর্ণ হবে। জি জি জি, এই যে আমি তো ব্লকের কথা বললাম, হয়তো মানে হচ্ছে এইটার জন্য একটু সমস্যা হচ্ছে। এই মানে এই ব্লকটা যে এখানে রেখেছি, যে এটার জি জি সাথে জি হচ্ছে এগুলোর সম্পর্ক আর কি। আর জি জি এখানে তো আর বাকিগুলো নেই, আবার এখানে দেখেন এখানে কিন্তু এটা রাখা আছে, হ্যাঁ, তো জি এখানে তো এগুলো তো যুক্তবর্ণ নেই, আবার নিচে নেই, তার মানে এইগুলা দিয়েই আমরা বানাবো। আর জি। উপরেরটা তো সাধারণত হয় না, কারণ হচ্ছে এটা মূলত হচ্ছে ভাওয়েল, এটা দিয়ে বাকি বর্ণগুলো আমরা তৈরি করি। এর বাইরে তো আর যুক্তবর্ণ নাই। এর বাইরে হিরাগানাতে আমরা ইউজ করি না, কিন্তু কাটাকানাতে আছে। কাটাকানাতে এটা হচ্ছে এক্সেপশনাল, ওগুলা হচ্ছে যখন কাটাকানা দেখবো তখন আমরা একটু দেখে নিব। ওগুলা ও, সচরাচর হচ্ছে ইউজ হয় না, কিন্তু কিছু বিদেশি শব্দ আছে যেগুলোকে লেখার জন্য হচ্ছে ওই শব্দগুলো রেয়ার কিছু কেস আছে, ওগুলাতে হচ্ছে যুক্তবর্ণগুলো ইউজ হয়।
ম্যাক্সিমাম তো হিরাগানার এই যুক্ত বর্ণগুলোই মনে হয় ব্যবহৃত হ্যাঁ, মানে হয়। আমরা যখন শিখবো তখন আমরা এগুলোই শিখবো, ওগুলো আমাদের জি। মানে কি বলবো, ধরেন এই N5 এর বইতে হচ্ছে লাগবে না, ওগুলা কিন্তু মানে হচ্ছে আপনি বাস্তব লাইফে লাগবে, কিন্তু N5 এর জন্য লাগবে না। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এই ব্যাপারটা আমরা আমি যতটুকু বুঝতে পেরেছি যে সবাই হয়তো ক্লিয়ার হয়েছেন। তো যাই হোক, তো এখানে কিয়া কিউ কিউ হয়েছে, হ্যাঁ, তো খেয়াল রাখবো যে এটা যাতে ছোট হয়। এখন দেখেন এক্সেপশনাল কিন্তু এখানেও আছে, হ্যাঁ, আমাদের হিসাবে এই সি এর সাথে যদি আমরা ইয়াটা যোগ করি, হ্যাঁ, বা ইউটা যোগ করি বা ইউটা যোগ করি, তাহলে আমাদের হিসাবে তো এটা তো হওয়ার কথা ছিল শিয়া, তারপরে শিউ, তারপরে শিও হওয়ার কথা ছিল, তাই না? মানে রুলস যেটা আমাদেরকে শেখায় যে কিয়া কিউ কিউ হয়েছে, তো এটা তো শিয়া শিউ শিও হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এখানে কিন্তু সেরকম না, এখানে সি এর সাথে ইয়াটা যোগ হয়ে এটা সা হয়েছে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তো শিয়াটা কিভাবে উচ্চারণ হয়? শিয়াটা আপনি যখন বড় সি লিখবেন, এখানে আমি এটা দিয়ে লিখছি, এটা দিয়ে লিখতে যদিও আমার তো সুন্দর হয় না, এটা তো সি, হ্যাঁ, আমি সিটা এটা দিয়ে লিখতে পারছি না, এটা হচ্ছে সি, হ্যাঁ। তো এটা হচ্ছে ছোট ইয়া, ছোট ইয়া, ছোট ইয়া দিলে এটা হয়ে যাবে সা। কিন্তু যদি সি এর সাথে আমি বড় একটা ইয়া দিই, বড় ইয়া দিই, হ্যাঁ, তাইলে এটার উচ্চারণ হবে শিয়া। তো এটা খেয়াল রাখতে হবে যে এখানে যদি আমি বড় সি, মানে বড় সি বলতে এই যেটা বেসিক সি আর কি, সেটা সেটা দিই, আর ইয়াটা যদি বড় করে দিই এটার উচ্চারণ হবে শিয়া। কিন্তু যখন ছোটটা দিব তখন এটার উচ্চারণ হবে সা। তো যুক্ত বর্ণের ক্ষেত্রে এটা হবে সা, আর এটা হবে সু, এটা হবে শো। তো এইটা একটু মনে রাখতে হবে যে সা সু শো, শিয়া শিউ শিও হবে না, কারণ এটা যুক্ত বর্ণ। আচ্ছা, তো এইটা এক্সেপশনাল যেহেতু মনে রাখতে হবে, উপায় নেই। আবার এখানে দেখেন, এখানে আবার একটু এক্সেপশনাল, মানে সেম জিনিসই এখানে। তো এটা তো চি, এটার সাথে তো ইয়া যোগ করলে হওয়ার কথা ছিল চিয়া, এটার সাথে যোগ করলে হওয়ার কথা ছিল চিউ, বা এটার সাথে যোগ করলে হওয়ার কথা ছিল চিও। কিন্তু এখানে দেখেন এরকমই কিন্তু হচ্ছে এক্সেপশনাল, হ্যাঁ, এটা কিন্তু চিয়া না হয়ে হচ্ছে কি চা, এটা চু, এটা চো, তো চা চু চো। তো এইটা একটু খেয়াল রাখতে হবে যে চি এর সাথে ছোট ইয়া হইলে এটা হবে চা, ছোট ইউ হইলে হবে চু, ছোট ইয় হইলে হবে চো। কিন্তু যদি বড়টা লাগাই তাহলে হবে চিয়া, বা বড় ইউ যদি লাগাই তাহলে হবে চিউ, আর বড় ইয় যদি লাগাই তাহলে হবে চিও। অর্থাৎ তখন তো বেসিক নিয়মে যে উচ্চারণটা আসে সেটাই বলবো, কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে, চা চু চো, হ্যাঁ। আবার দেখেন এগুলা কিন্তু এক্সেপশনাল না, এগুলো আবার রুলস মেনেই উচ্চারণ হচ্ছে। এই নিয়ের সাথে এই ইয়াটা যোগ হয়েছে, হ্যাঁ? তো এখানে যদি কিয়া হয়, এটা যদি কিউ হয়, এটা যদি কিও হয়, তাহলে এটা তো নিয়া নিউ নিও হবে, তাই না? তো এটা নিয়া নিউ নিওই, এখানে আর এক্সেপশনাল নাই কিন্তু। তো নিয়া নিউ নিও। তারপর দেখেন এখানে আবার কিন্তু এক্সেপশনাল নেই, অর্থাৎ এগুলো সব রুলস মেনেই হচ্ছে। তো এটা হি এর সাথে ইয়া, তাহলে হিয়া হিউ হিও, হিয়া হিউ হিও। তো এই উচ্চারণগুলো কিন্তু হচ্ছে দেখেন নিচে কিন্তু লেখা আছে, হ্যাঁ, এগুলো যদিও মানে হচ্ছে ওইভাবে বোঝা যায় না, জাস্ট হচ্ছে মনে রাখার জন্য আর কিভাবে লেখা আর কি, হ্যাঁ। তারপর দেখেন এই মি এর সাথে সেম জিনিস, মিয়া মিউ মিও। তো এখানে দেখেন এগুলা কিন্তু সব রুলস মেনে হচ্ছে, হ্যাঁ, এগুলা জাস্ট হচ্ছে এই দুইটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে রুলস এর বাহিরে, হ্যাঁ। তো চা চা চু চো শা সু শো, হ্যাঁ, এগুলা একটু মনে রাখতে হবে আলাদা করে। আবার এটাও কিন্তু রুলস এর মধ্যে, এই যে দেখেন এই রি যেটা আছে এটার সাথে এই ইয়া, ছোট ইয়া রিয়া, তারপরে হচ্ছে রিউ, তারপরে হচ্ছে রিও। তো এটা রুলস এর মধ্যে যেহেতু, তাইলে এখানে আর সমস্যা নেই, জাস্ট হচ্ছে রিয়া রিউ রিও হবে। তো এখন যেহেতু যুক্ত বর্ণ আমরা এটা শিখে গেলাম, তো আমরা হচ্ছে এই সাইডে আমাদের একটা ব্লক ছিল, এই সাইডের ব্লকটা একটু দেখি, হ্যাঁ। দেখেন এই সাইডের ব্লক আর হচ্ছে এটার মধ্যে কিন্তু কি বলবো, দেখেন আমরা এটা একটু এখানে নিয়ে আসি, হ্যাঁ, এটা একটু সুবিধা হবে, এটা এই সাইডে নিয়ে আসি, হ্যাঁ।
এই যে কি আছে, হ্যাঁ দেখেন কি এর কি এর উপরে কিন্তু আমরা তেন তেন দিলাম এখানে, হ্যাঁ অন্য কিছু না কিন্তু। তো এটা কায়ের উপরে তেন তেন দিলে গা হয়, কি এর উপরে তেন তেন দিলে গি হয়। তো গিটা আমরা নিলাম তাই না, এই ই রো যেহেতু, এই সারি যেহেতু, তো কিয়ার সাথে আমরা তেন তেন দিলাম, গিয়া হয়ে গেল। তারপরে কিউর সাথে আমরা তেন তেন দিলাম, গিউ হইলো। আর কিউর সাথে তেন তেন দিলাম, গিও হইলো। তারপর এই যে সা, সু, শো আছে, হ্যাঁ তো এই সায়ের উপরে হচ্ছে তেন তেন দিলে এটা হবে যা। তারপরে এখানে তেন তেন দিলে হবে জু, এখানে তেন তেন দিলে হবে জো। তারপরে দেখেন এখানে কিন্তু এইটার উপরে কিন্তু তেন তেন দেওয়া যায়, হ্যাঁ অনেক জায়গায় এটা আছে, অনেক জায়গায় এটা নাই। তো নাই কেন, এখানে নাই কেন, কারণ এইটার উচ্চারণ যা, এটার উচ্চারণও কিন্তু তা হচ্ছে, হ্যাঁ। তবে এটার বানানোর ক্ষেত্রে এই চা এই বানানটা খুব বেশি নাই, যার কারণ হচ্ছে এখানে স্কিপ করা হয়েছে। আপনি যখন মানে আমাদের এনফাইভে লাগবে না, কিন্তু এই চিয়া যেটা মানে হচ্ছে দেখা যাচ্ছে আর কি, মানে এটা উচ্চারণ তো হবে চা, কিন্তু এইটার উপরে কিন্তু তেন তেন ইউজ করা যায়, কিন্তু আমরা এখানে দেখবো না, কারণ হচ্ছে এটা এগুলো আমাদের এনফাইভের নাই। আমাদের এনফাইভের মধ্যে শুধুমাত্র এই যা, জু, জো এগুলো আছে, যেহেতু শুধু আমরা ওইগুলো শিখবো। আর এগুলো হচ্ছে খুব রেয়ার কেস, যার কারণে হচ্ছে এখানে স্কিপ করা হয়েছে। তারপর দেখেন এগুলোর মধ্যে তো তেন তেন এখানেও ছিল না, এই যে নায়ের নিয়ের উপরে বা হচ্ছে নুয়ের উপরে, তো এখানে এই কারণে নাই। তো তারপরে দেখেন এখানে, তো এখানে হচ্ছে এই কি বলে, এই হায়ের উপরে বা হচ্ছে হিয়ের উপরে বা ফুয়ের উপরে তেন তেন ছিল, আবার হচ্ছে এই হান্তাকুতেন বা মারু ছিল। তো এখানে কিন্তু এই দুইটাই ইউজ করা হয়েছে, হ্যাঁ। তো হচ্ছে এই যে হিয়া, এটার উপরে হয়ে গেল তেন তেন বিয়া। তারপরে হিউ হয়ে গেল তেন তেন দিয়ে বিউ। তারপরে হিও তেন তেন দিয়ে হয়ে গেল বিও। তারপরে দেখেন এটার উপরে তো আবার মানে হান্দাকোতেন বলতে এই যে গোল যেটা আর কি, হ্যাঁ এই যে এখানে যে পা, পি, পু, পে, পো, তো এইটাই আবার এখানে ইউজ করা হয়েছে, পিয়া, পিউ, পিও। তো খেয়াল রাখতে হবে যে এই যুক্ত বর্ণের সাথেও কিন্তু আবার দাকুতেন বা হান্দাকুতেন হয়। তো যুক্ত বর্ণের সাথে হান্দাকুতেন হয় এই কয়েকটাই, এর বেশি শেখা লাগবে না। আর এটা যেটা আছে এটা আমাদের এখন শেখা লাগবে না। আর এটা হচ্ছে খুব রেয়ার কেস, যেহেতু এটা ভবিষ্যতে না শিখলেও চলবে। জাস্ট হচ্ছে মনে রাখেন যে এরকম আছে আর কি, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা হচ্ছে দাকুতেন, হান্দাকুতেন দেখেছি। তো এখন আমরা হিরাগানা রাইটিংটা দেখবো। তো রাইটিংটা অ্যাকচুয়ালি রাইটিং লিখেছি, কারণ সবাই রাইটিং অ্যাকচুয়ালি দেখা পসিবল না, যেহেতু সময়ের হচ্ছে একটু স্বল্পতা আছে, আজকে যেহেতু কারেন্ট নেই বাংলাদেশে। তো এই কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে রাইটিংটা হচ্ছে হয়তো বাদ দেন 3-4 ভাইয়া। বছর জিজ্ঞেস করবো, কিন্তু আমরা হচ্ছে একটু উচ্চারণগুলো একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। যেহেতু গত ক্লাসে আমরা এইভাবে উচ্চারণ শেখার চেষ্টা করেছি, আজকের ক্লাসে আমরা সেইভাবে উচ্চারণটা একটু দেখবো। আর গত ক্লাসের উচ্চারণ আর আজকের উচ্চারণটা একটু আলাদা, কারণ হচ্ছে গত ক্লাসে জাস্ট হচ্ছে আমরা এই কি বলে এটাকে বেসিক হিরাগানা দিয়েই কিন্তু শিখেছিলাম, হ্যাঁ। আজকের ক্লাসে যেহেতু আমরা দাকুতেন, হান্দাকুতেন দেখেছি, তো এগুলো একটু প্র্যাকটিস বা হচ্ছে মনে রাখার জন্য সেই বাংলা শব্দগুলোই আমরা ইউজ করেছি। তো সেম জিনিস এখানে আমি হচ্ছে কয়েকজনকে জিজ্ঞেস করব। তো দেখেন এখানে বাংলাতে বাবা লেখা আছে, হ্যাঁ। তো এটা একটু বড় করে নিই, তো একটু খেয়াল করেন, হ্যাঁ। আমরা দেখেছি হায়ের উপরে তেন তেন দিলে বা হয়, তাই না? আমরা আগে হাঁটা আঁকার চেষ্টা করি। আমার লেখাটা সুন্দর হবে না, একটু খেয়াল করবেন যে জাস্ট জিনিসটা কি ওটা একটু দেখার চেষ্টা করি। তো হাঁটা কিভাবে আঁকে, হ্যাঁ হাঁটা তো আঁকে এইভাবে, তাই না? তো হায়ের উপর আমরা যদি তেন তেন দিই, এটা হয়ে গেল আমাদের বা। সবাই কিন্তু লেখার চেষ্টা করবেন, হ্যাঁ। যদিও অনলাইন ক্লাস অনেকের হয়তো হচ্ছে পিসি বা ট্যাবলেট নাই, মোবাইল ফোনে হচ্ছে ক্লাস করা লাগে, দেখতে একটু অসুবিধা। আচ্ছা, তো আমরা এই বা তো লিখলাম, তাই না? তো বা আরেকটা যদি লিখি তাহলে আমাদের তো বাবা হয়ে গেল, তাই না? তো হায়ের উপরে তেন তেন দিলে বা হয়, তো আবার হায়ের উপরে তেন তেন দিলে বা হবে, তো এটা হবে বাবা। আচ্ছা, তারপরে দেখেন এইটা দাদা। তো এইটা আমাকে একজন বলবেন যে এটা আমি কিসের উপরে তেন তেন দিব, এটা বলবেন। অর্পণ স্যার আপনি বলেন যে এটা আমি কিসের উপরে তেন তেন দিব? হ্যাঁ, তাতার উপরে। তায়ের উপরে, তাই না? তায়ের হ্যাঁ, উপরে তেন তায়ের তেন দিব, উপরে আবার তায়ের উপরে তেন তেন দিব, তাহলে কি তেন তেন। হবে? দাদা। জি। দাদা। তো জি, অনেক সুন্দর। তো আমরা প্রথমে টাটা আঁকি, হ্যাঁ। তো টাটা আঁকবো কিভাবে? প্রথমে এই দাগটা দিব, হ্যাঁ। তারপরে এরকম একটা দাগ দিব, তারপর হচ্ছে এটা তা। তো এটার উপরে যদি আমরা তেন তেন দিই তাহলে এটা দা হবে। আবার টাটা আঁকতে হবে, আবার টাটা আঁকবো,
সরি, এটা হচ্ছে মাঝখানে আরেকটা ডট চলে আসছে, এটা আঁকতে একটু অবস্থা হয়নি তো এখনো, এই কারণে সমস্যা। আচ্ছা যাই হোক, তো এই যে দা, তাহলে দাদা হয়ে গেল। হ্যাঁ, যদি আমারটা কিন্তু হচ্ছে এই একটু আঁকা বাঁকা হয়েছে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনারা পেন্সিল দিয়ে আঁকা যখন আঁকবেন তখন একটু সোজা করে আঁকার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর এটা তো হচ্ছে ফুফু। তো এটা যেহেতু দাকুতেন বা হান্দাকুতেনের ব্যাপার স্যাপার এখানে নাই, তো এখানে জাস্ট হচ্ছে ফু লিখবো। তো ফুটা কিভাবে লিখবো আমরা? ফুটা লিখবো এই যে এটা হচ্ছে দাগটা দিব, তারপর হচ্ছে এটা দিব, তারপর এটা দিব, এটা দিব। হ্যাঁ, এটা একটু বড় হবে। হ্যাঁ, তো এইটা আবার দিব, এই ফুটা আবার দিব, এই ফুটা আবার দিব, তাহলে হয়ে গেল কি ফুফু। তো এটা হয়ে গেল ফুফু। এখন ফুপা বানানটা করবেন আলিসান। জি আলিসান, আপনি ফুপা বানানটা করুন। হার মারু করলে পা হচ্ছে, হ্যাঁ, হায়ের উপরে মারু মারু হলে- করলে পা হবে, হ্যাঁ, মারু। সুন্দর। জি, তাইলে এটা আমরা হাতও আঁকলাম, এটা উপরে একটা ছোট গোল করে দিলাম, এটা হয়ে গেল আমাদের ফুপা। হ্যাঁ, জি অনেক সুন্দর। তো এটা যেহেতু মামি, তো মামি কথাটা তো আমরা যেহেতু দাকুতেন বা হান্দাকুতেন নাই, তো এটা হচ্ছে আমরা এখানে একটু এঁকে নিই, একটু খেয়াল করবেন। মামি, মা তো এইভাবে আঁকে তাই না, আর হচ্ছে মিটাকে এইভাবে তাই না, তো এটা হচ্ছে মামি। আচ্ছা, তারপরে এখানেও যেহেতু হান্দাকুতেন বা হচ্ছে দাকুতেন নাই, তো এখানে আমরা প্রথমে আঁকতে হবে কি না। তো নাটা কিভাবে আঁকে? নাটা হচ্ছে এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো, এখানে একটা দিব, এখানে একটা দিব। হ্যাঁ, তো এটা হলো না। তো আবার এরকম নাটা আঁকবো, তো হয়ে গেল আমাদের নানা। আচ্ছা, তারপর নানু। তো এখানেও যেহেতু দাকুতেন বা হান্দাকুতেন নাই, তো আমরা প্রথমে যেহেতু না আছে, তা আমরা একটু নাটা আঁকি। নাটা হচ্ছে এভাবে আঁকবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে এখানে, তো নুটা কিভাবে আঁকবো? নুটা হচ্ছে এভাবে তাই না, তো এটা হচ্ছে নানু। আচ্ছা, এখন চাচা চলে আসছে, যুক্তবর্ণ। এই চাচাটা কিন্তু যুক্তবর্ণ। এই চাচাটা বলবেন হচ্ছে মাহমুদুল্লাহ সান। এটা কি হবে একটু দেখেন, এই যে এটা মাহমুদুল্লাহ সান। আপনি কি সময় নেবেন? এই সেন্সে আমি তো একটু নতুন, এই কারণে আমার আমরা- পক্ষে বলাটা হয়তো সম্ভব। আচ্ছা, সমস্যা নেই, আপনি তাহলে খেয়াল করুন বাকিরা কিভাবে উত্তর দেয় একটু দেখেন। তো আজিজ খান, আপনি হাত তুলেছেন, আপনি বলেন। চির আজিজ, ওপরে চির সাথে আপনার তেন তেন দিলে চা হচ্ছে। জি আজিজ খান, আপনি অনেক সুন্দর ট্রাই করেছেন, তবে আমরা দুঃখিত, হচ্ছে কি এর সাথে টেন টেন দিব না, আমরা যুক্ত বর্ণ কথা বলেছি। টেন টেন তো ও হচ্ছে আচ্ছা আচ্ছা, দাকুতেন, তাহলে ইয়া। ইয়া হবে। জি জি সুন্দর। তাইলে আমরা আগে চিটা কি, হ্যাঁ, তো জি, চিটা হচ্ছে এইটা তাই না। একটা দাগ, তারপর 5 এর মতন চি হবে, হ্যাঁ, তারপর তারপরে ইয়াটা হচ্ছে এই ইয়া। যে ছোট ইয়া, জি জি ছোট ইয়াটা বড় জি, ইয়ার দিকে মাজার উপর কিন্তু দিয়ে হবে একটা না। দাগ হবে ছোট। হ্যাঁ, তাইলে এটা হবে চা, এটা হবে চা। হ্যাঁ, তাহলে আমরা জি এরকমই আরেকটা আঁকবো, এরকম আরেকটা যদি আঁকি, এটা চি, আর হচ্ছে ছোট ইয়া, তো জি, ছোট ছোট ইয়াটা হবে ইয়া। এরকম তাই না। জি, আমারটা কিন্তু লেখা সুন্দর হয় না, আপনারা একটু কাইন্ডলি সেন্সে হচ্ছে ওই যে মাজা যেখান থেকে ঘুরছে ওই সাইড থেকে ওই উপরের দিকে যাবে হালকা, ছোট ইয়ার দাগটা। দাগ নিয়ে সমস্যা নেই, দাগ হচ্ছে আপনি না ঠিক আছে, তাহলে এক তাহলে ঠিক একজনের আছে, দাগ এক রকম হয়, ঠিক আছে এটা ঠিক নিয়ে আছে। টেনশন নেই। হ্যাঁ, সমস্যা নেই। আর আমি আগে বলেছিলাম যে হচ্ছে লিখার হচ্ছে পদ্ধতি এক একজনের এক এক রকম হয়। তো হচ্ছে আপনি আপনার লেখার ধরন একরকম হবে, আমার ধরন আরেক রকম হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি শেখার সময় এত গাইডলাইন পেয়ে শিখি নাই, তো আমার অভ্যাস যেটা হয়ে গেছে আমি ওই অভ্যাসেই লিখি, এটার জন্য দুঃখিত। আচ্ছা, তারপর হচ্ছে হচ্ছে চাচা, চাচা হয়ে গেল। হ্যাঁ, তো এখন আরেকজনকে জিজ্ঞেস করবো যে চাচি কথাটা কিভাবে লিখবো। জি, হাত তুলেছেন আহ লিখন সান। লিখন সান, আপনি চাচি কথাটা কিভাবে লিখবো একটু বলেন তো। জি স্যার, প্রথমে আমরা চি দিব, তারপর ও যুক্তবর্ণ ইয়া দিব ছোট হাতে, মানে ছোট করে, তারপর জি, আবার ওই যে চি যেটা আছে ওটার উপর তেন তেন দিব। আহ আহ, চির উপর তার টেন টেন দিতে হবে না, চাচি যেহেতু চি, চি শুধু জি চি লিখবো তাই না, জি স্যার। শুধু মানে এটা তো চা হইলো। হ্যাঁ, তো জাস্ট বাট এখানে চিটা দিব তাই না। যে পরিবর্তিত হিরাগানায় তো তেন তেন দেওয়া, জি দেওয়া, এর জন্যই বলছিলাম। হ্যাঁ, মানে ওটা তো হইলো আহ, এটার উপর টেন টেন দিলে তো উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, জি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা শিখি নাই, আমরা জি বলেছিলাম যে জি জি, এরকম বুঝতে আছে। পারছি। হ্যাঁ, জি ধন্যবাদ। তারপর হচ্ছে ধন্যবাদ। যেহেতু হচ্ছে পরবর্তীটা হচ্ছে দাকুতেন, তো আমরা হাসান আব্দুল হাসানকে জিজ্ঞেস করবো। হাসান আব্দুল হাসান আবার চলে গেছেন।
আহ, হাত তুলতে চান এমন কেউ কি আছেন? স্যার আমি বলি, জি বলেন। হার উপরে তেন তেন, তারপরে ওই যে এইচ এর মতো। হ্যাঁ জি, অনেক সুন্দর হয়েছে, তবে এটা খেয়াল করতে হবে, এটা কিন্তু বো, এটা কিন্তু বা না। হ্যাঁ, এটা বো হইলে কি হবে, হইয়ের উপরে তেনতেন, তাই না? ও হো স্যার, স্যার চিন্তা করছি ঠিকই ভুল করে ফেলছি। হ্যাঁ না, বুঝতে পারছি। আচ্ছা, তো হতো তো এইভাবে আগে, তাই না? তো জি স্যার। হইয়ের উপরে আমরা টেন দিলাম, তাই না? আর হচ্ছে ওই যে এইচ এর মতো, ছোট এইচ এর মতো যেটা, এটা হবে তো বোন হয়ে গেল। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এটা যখন আরেকটা অক্ষরের সাথে যুক্ত হবে তখন এটার উচ্চারণ নয়ের মতো হবে, এটা বোন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসি এখানে আপু, যেহেতু এটাতে কোনো সরি, এটাতে হচ্ছে এই হান্দাকুতেন আছে। হান্দাকুতেন এটা হচ্ছে দেওয়ানসান, আপনি বলেন এটা কি হবে? এটা আ হবে, আর হু এর উপরে মারু হবে, মানে পু হবে। তো এটা হবে আ, আর হচ্ছে এই ফুয়ের উপরে মারু হবে, তাই না? এটা হয়ে গেল আপু। জি, অনেক সুন্দর। তারপর হচ্ছে রাকিব সান, সাকিব সান, আপনি হচ্ছে পরেরটা বলেন। জি, এটা হচ্ছে বে হবে আর আই হবে। বেটা কিভাবে লিখবো? এটা হচ্ছে হের পরে তেন তেন হবে বে, হ্যাঁ, হের উপরে তেন তেন দিলাম। আর ই হবে। এই যে বে, তো এটা হইলো বে। হ্যাঁ, এরপরে কি আছে, এ আছে, তাই না? হ্যাঁ, এ আই। এ আই, তাহলে আগে লিখতে হবে আ, টা আ, আ, তারপরে ই। ই। জি, তাহলে এটা হইলো বেআই। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে যাবো সাদিয়া হাসানের কাছে। সাদিয়া হাসান, আপনি পরেরটা একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে বেআইন। হ্যাঁ, আমি কিছু শব্দ এগুলো ইউজ করেছি, এগুলো হাস্যকর, বাট এটা আমাদের শেখা উচিত। হ্যাঁ, মানে আমরা তো জাস্ট হচ্ছে হিরাগানাটা শিখছি, হাস্যকর শব্দ, বাট হচ্ছে এগুলো কিন্তু আমাদের জন্য এফেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে হের উপরে তেন তেন হবে, জি তারপরে আ ই উম জি, অনেক সুন্দর হয়েছে। তো এটা হবে আ, আমার এখানে ডট চলে আসছে, একটু খেয়াল করবেন, একটু এগুলো কিন্তু ডট হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে তাহলে বেআইন। হ্যাঁ, যাই হোক, এটা লেখাটা সুন্দর হয়নি। তারপর চলে যাই আজিজ খানের কাছে। আজিজ খান, এটা এটা কি হবে? এটা কিন্তু দাকুতেন। হা তেন তেন যা, তারপরে রা হবে, না না রি রি, সা তেন তেন যা, রি, আর ন। জি, সুন্দর হয়েছে। তো রিটা আমি এভাবে লিখি, আপনারা খেয়াল করবেন, আপনারা এইভাবে লিখবেন আর কি। হ্যাঁ, বেশি বাঁকা করা যাবে না। আর হচ্ছে এটা তো তো এটা হবে জারিন। হ্যাঁ, আচ্ছা, তারপর আবার চলে যাই, এখানে অনেকেই কিন্তু হাত তুলছেন না। হ্যাঁ, একটু তানিয়া হাসান, আপনি একটু বলেন, এটা দুটো শব্দ মাত্র। হ্যাঁ, যারা। যারা, তানিয়া হাসান শুনতে পাচ্ছেন? আমি বলতে পারি ভাইয়া, জি বলেন। সায়ের উপর তেন তেন বসবে বসবে, আর এই যে রা। জি, সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে, জি তানিয়া হাসানকে একটু পরে জিজ্ঞেস করতেছি আবার। হ্যাঁ, তো এটা হবে সায়ের উপরে তেন তেন, আর হবে জাস্ট হচ্ছে রা, তাই না? এটা হবে যারা। আচ্ছা, তারপরে এখন তানিয়া হাসান এটা একটু বলেন, ইজান। হ্যাঁ, ইজান, বলেন ই। বুঝতেছি, ভুলে গেছি স্যার। আচ্ছা, এই যে জান, এই যে এখানে এখানে একটু জাটা আছে, এখানে জাটা আছে না সায়ের উপরে তেন তেন? সায়ের উপরে তেন তেন, আ ন হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে সায়ের উপরে তেন তেন দিলাম আমরা, আর হচ্ছে এটা হচ্ছে এই যেটা বা ন যেটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ইজান হয়ে গেল আমাদের। তারপর জরিনা আছে। হ্যাঁ, এটা বলবেন আয়েশা সিনহাসান। জি, জরিনাটা একটু বলেন। কিসের জি উপরে? জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জরিনা, জো, জো সাউন্ডটা কোত্থেকে আসে? জো সা থেকে আসে, সায়ের উপর
একটু চিন্তা করেন যে হচ্ছে জেড বা জিটা কোথেকে স্যার আসে, এটা এস আমি থেকে বলি, জো এর উপরে তেন তেন দিলে জো হবে। আচ্ছা, নিজে থেকে বলতে চাইলে হচ্ছে আগে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। অন্য কেউ অ্যান্সার দিতে চাইলে ওনাকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আপনারটা নিচ্ছি আমরা। তো শো, এটা হবে সো এর উপরে, তাই না? শো এর উপর তেন তেন দিলে জো, জো, তারপর তারপর রি মানে রি, রি হ্যাঁ, তারপর জরি না, না হবে না, নরমাল কোনো, জি। জি। তো এটা হলো জরিনা, তাই না? হুম। আমার লেখা সুন্দর হচ্ছে না? একটু খেয়াল রাখবেন যে যাতে আপনাদের লেখাগুলো সুন্দর হয়। যে অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপর মিথিলা সানকে জিজ্ঞেস করব। মিথিলা সান, এটা কিন্তু হচ্ছে যদিও তিন তেন বা দাকুতেন এগুলো নাই, তারপর একটু বলেন এটার উচ্চারণটা কি লিখবো আমরা? জি, এটা হচ্ছে রো হবে, জি, রো, তারপরে হচ্ছে রি, তারপরে মা। রো এর পরে কি হবে? রি হবে, রি, একটু খেয়াল করেন, রো এর পরে রি, না সরি হি, ই, রাইট। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে মা। মা হবে। তো এটা হবে রহিমা, হ্যাঁ। যদি লেখাগুলো একবারে বাজে হচ্ছে একটু খেয়াল রাখবেন যে আপনাদেরটা যাতে ঠিক হয়। আচ্ছা, তারপর আমরা বুঝতে পেরেছেন? জি। তারপরে আলী সুমন সান, এটা একটু বলেন, হ্যাঁ। সি মা মা, জি। এটা যে হান্দা কোথাও নেই, এই মাঝখানে ডটটা কিন্তু হবে না, হ্যাঁ, এটা চলে আসে ওই স্টাইলাসের কারণে। আচ্ছা, তারপর আমরা হান্দা কোথাও নেই, তারপরে জিজ্ঞেস করি হচ্ছে সাদিয়া আহমেদ পিয়াসান, এটা এটা লিখবো কিভাবে একটু বলেন? রে, রে, হা, হা, না। না, রেহানা, তাই না? জি, অনেক সুন্দর। তারপর হচ্ছে চলে যাব আবার যারা হাত তুলছেন না একটু হাত তুলবেন, হ্যাঁ। তারপর হচ্ছে সানজিদা আক্তার সান, জি, এটা একটু বলেন। সানজিদা আক্তার সান, রু, নো, সরি নো, নু, রা, রা, নি। আপনারা কিন্তু আঁকবেন, আমি কিন্তু লাস্টে কিন্তু আপনাদের খাতা হচ্ছে দেখার জন্য আমি বলবো, হ্যাঁ। তো এটা হচ্ছে নুরানি, না? আচ্ছা, জি, অনেক সুন্দর। আচ্ছা, এটা রিমা, যেহেতু এটা হচ্ছে আমি একে দিই রিমা। আর এটা হচ্ছে নিশি, নিশি যেহেতু এটা আমি হচ্ছে একে দিই, এগুলো সহজ। তো এটা হচ্ছে নিশি। আর এটা হচ্ছে ওসামা, ওসামা বলবেন এই মঞ্জুয়ার আক্তার সান, ওসামা একটু বলেন। ও, সা, ও, মা। ও, তারপর হচ্ছে সা, তাই না? জি এই সাটা না? জি তারপর হচ্ছে মা, ওইটা হচ্ছে মা, তাই না? ওসামা। জি স্যার, আচ্ছা, একটা জি, প্রশ্ন, জি, বলেন। একটা প্রশ্ন একটু আগে যে একটা ছিল, উপরের ইয়াটা দেখতে পাচ্ছি না, ছিল, এটা হচ্ছে যা দিয়ে, হ্যাঁ, যা দিয়ে জরি না, এর আগে একটা ছিল, সেটা হচ্ছে জারিন। তো জারিনটা আমরা তো সায়ের উপর টেন টেন দিলে যা হচ্ছে, আবার যদি সিয়ের উপর টেন টেন দিয়ে ছোট হাতের ইয়া করি, তাহলে তো ওটাও তো যা হচ্ছে, ওটা দিয়ে করলে কি হবে কিনা? ও আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন ওইটা। এটা হচ্ছে মানে আমরা এটা তো জিও বলি, জেটো বলি, হ্যাঁ। এটা হচ্ছে জেড এ, যা, হ্যাঁ। তো যার উচ্চারণটা হবে এটা। আর হচ্ছে জে এ যেটা, হ্যাঁ, ওইটা হবে সির উপরে টেন টেন দিয়ে ছোট একটা ইয়া, ওইটা হবে যা। জি, আচ্ছা, থ্যাংক ইউ। জি, জি, ওয়েলকাম। ওইটা অ্যাকচুয়ালি কি, আসলে এগুলো তো জাস্ট হচ্ছে আমরা উচ্চারণটা শেখার জন্য চেষ্টা করছি, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যখন জাপানি শব্দ শিখবো তখন দেখবেন যে বানানের মধ্যে পার্থক্য আছে আর কি। জি, তারপর জিসান, স্যার, জি বলেন। স্যার আয়েশা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, মানে জি বলেন। ওসামা যখন আপনি বলছেন, আমি ওয়া রোয়ে যে ও আছে সেই ও দিয়ে লিখছি ওসামা। ও আচ্ছা, ওই যে আর রোতে, হ্যাঁ, এইটা, এই যে সরি, এখানে একটু দেখাই। আপনি এটার কথা বলছেন? এটার কথা জি বলছেন? জি 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 জি
এইটা অ্যাকচুয়ালি পার্টিকেল, হ্যাঁ, এটা মূলত শব্দ লেখার ক্ষেত্রে ইউজ করা হয় না। হ্যাঁ, এটা যখন আমরা গ্রামার আচ্ছা শিখবো তখন আমরা দেখবো এটা মূলত ও পার্টিকেল। এইটাই হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, ওইটা আচ্ছা আমরা হচ্ছে যখন গ্রামার দেখবো তখন আমরা ইনশাল্লাহ দেখবো, জি। তবে এটা শব্দের জন্য ইউজ করা হয় না। আচ্ছা, সমস্যা নেই। তারপর জিসান হচ্ছেন বলবেন, আহ, অনেকে হাত তুলছেন না। আমি বলি জি বলেন। ভাই, এটা হচ্ছে সি এর উপর 10, না জি এর উপর 10, জি জি কোন জি জি মানে জি তো সি এর উপর 10 জি, সি এর উপর 10 হ্যাঁ জি। হ্যাঁ 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 আর এটা হচ্ছে সি, এবার সা মানে সা, হ্যাঁ, আর হচ্ছে সুন্দর হয়েছে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু জি আবার আছে। হ্যাঁ, যে মানে হচ্ছে এটা আর কি। তো এইখানে আমরা শির হ্যাঁ উপরে টেনশন হ্যাঁ, ইউজ একটা করবো কথা জি। ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া এই জি আবার তা আছে না, তা তারপর তা চি, ওই পর চি এর উপর 10 দিলে তো জি হয়ে যায়, তাহলে দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ, মানে এটা তো জাস্ট হচ্ছে এখন আমরা কি বলবো, আহ, মানে উচ্চারণটা শিখছি আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এই জিটা, হ্যাঁ, এই জিটা কি বলবো, ধরুন হচ্ছে আপনারা পাবেন না মেবি N5 এ। হ্যাঁ, এরকম জি খুব একটা নাই, এই ঠিক জিটাই আছে বেশি। ভাইয়া, তো এটা ধন্যবাদ। আছে, বাট হচ্ছে বাস্তব লাইফে আছে, কিন্তু এইটা ইউজ হয় বেশি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। জি। আচ্ছা, এটা যেহেতু ছোট, এটা আমি একটু হচ্ছে লিখি। এটা হচ্ছে রি আর হচ্ছে তাই না, রিয়া। হ্যাঁ, তারপরে এইটা একটু বড় যেহেতু, এটা বলবেন আয়মান মুনশিসান। আপনি কি একটু ট্রাই করবেন এটা? আয়মান মুনশিসান। আচ্ছা যাক, আয়মান মুনশিসান একটু আমি সময় নেবে। আমি বলি জি বলেন। ম বসবে ম, মো বসবে, হা হা, মা, মা, ইয়া। রাইট। তো এটা হবে ইয়া। হ্যাঁ, এটা আমি লিখিনি। ইয়া সেন্সে আমি কি জানি, ইয়া সবগুলো লিখি নাই, জাস্ট যেগুলো কঠিন ওগুলো আমি লিখছি। আচ্ছা, সমস্যা নেই। হচ্ছে লেখাটাই হচ্ছে মেন, টোটালি না লেখাটা হচ্ছে হচ্ছে সমস্যা। হ্যাঁ, এটা আমার ডটটা হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, এটা আমাকে প্র্যাকটিস করতে হবে অনেকবার, কারণ হচ্ছে এটা তো আমি এখন অবস্থায় নেই। আচ্ছা, এখন এখানে জামা লেখা। হ্যাঁ, এটা যেহেতু যুক্তবর্ণ, বলে দিলাম যুক্তবর্ণ, যেহেতু এটা জামানা, হ্যাঁ, মানে হচ্ছে জেড এ না, কিন্তু এটা হচ্ছে জে। হ্যাঁ, তো এটা যুক্তবর্ণ হবে। তো এইটা বলবেন হচ্ছে আয়েশা সিনাসান। জি হ্যালো। জি জি। জি, যা শায়ের উপর 10 যা। সেটা কিভাবে আঁকবো? জি, যা সেটা আঁকবো কিভাবে? শিয়ের উপর শি, 10, শিয়ের উপর 10, হ্যাঁ হ্যাঁ বলেন, শির উপর টেনটা। এটা জি হবে না তাইলে? হ্যাঁ, মানে এটা তো জি হলো। হ্যাঁ, তারপর আবার কি যেন দিলে এটা যা হয়ে যাবে। জামা হবে না? হ্যাঁ, জামা তো হবে, কিন্তু জি এর সাথে কি ইউজ করলে মানে ইয়া। হচ্ছে যুক্তবর্ণ, ইয়াটা, ছোট ইয়াটা, তাই না? জি। ছোট ইয়াটা যুক্ত করবো, এটা ছোট ইয়া। তো এটা হয়ে গেল যা, মা, তারপর মা। মা। জি। তো এটা মনে রাখতে হবে, এটা তো সা ছিল, তাই না? সায়ের উপর আমরা টেন দিলাম, এটা যা হয়ে গেল। এটা আমাদের ওই যে ফিগমা যখন দেখেছি তখন কিন্তু ওখানে ছিল। আচ্ছা, জি। তো এটা একটু খেয়াল রাখতে হবে, এরকম কিন্তু শব্দ কিন্তু জাপানি ভাষা অনেক আছে। হ্যাঁ, এই যা, যা দিয়ে। হ্যাঁ, এখন পাজামা, এই এটা। আমি বলি, হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে হায়ের উপর যে ইয়ে গোল একটা, কি জানি বলে, মারু। মারু, হ্যাঁ। আর শিয়ের উপর হচ্ছে 10, তারপর হচ্ছে ইয়া, আর হচ্ছে মা। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এখানে জামা যেটা ছিল ওইটার আগে আমরা পাটা ইউজ করে ফেললাম, পাজামা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এখন পরবর্তীতে বলবেন মুঞ্জু আর আক্তাসান, এই পরবর্তী পাঞ্জাবি। হ্যাঁ, এটা বলেন পাঞ্জাবিটা। হায়ের উপর মারু হবে, তারপরে উ হবে, জি,
তারপরে সি এর উপর তেন হয়ে ছোট হাতের মানে ছোট ইয়া হবে। জি। তারপর বি, বি হচ্ছে পি এর উপর ইয়া তেন হবে। হি এর উপর, তাই না? সরি হ্যাঁ, হি এর উপর, হি এর হি এর উপর উপর, তাই এটা হয়ে গেল পাঞ্জাবি। পাঞ্জাবি। এখানে স্পেস নাই, আমার লেখাগুলো একেবারে বাজে হচ্ছে, দুঃখিত। আচ্ছা, তারপর আমরা চলে যাই শাড়িতে। তো শাড়ি বলবেন এখানে দেওয়ান সান, শাড়িটা কি হবে বলেন? কি লিখবো, তারপরে ইয়া আর রি, ছি, ইয়া ইয়া, আর হ্যাঁ, রি। আর রি। জি, অনেক সুন্দর হয়েছে। জি, এটা হবে শাড়ি, তাই না? তো এটা শির সাথে ইয়া হইলে কিন্তু আমাদের শিয়া হবে না, শা হবে। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপর আমরা একটু ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করেছি, গেঞ্জি, হ্যাঁ? তো এটা শব্দ খুঁজে পাই না, এই কারণে এগুলো আর কি ইউজ করা। এটা হাত তুলছেন না এমন অনেকেই আছেন। তো সিয়াম সান, সিয়াম সান, আপনি একটু এটা ট্রাই করবেন, এমডি সিয়াম সান। স্যার আমি বলবো? একটু ওয়েট করুন, হ্যাঁ। সিয়াম সান কি সময় নেবে নাকি? সিয়াম সান হয়তো সময় নেবে। আচ্ছা, আপনি বলেন, যে বলতে চেয়েছিলেন বলেন। কে এর উপর তেন দিয়ে? হ্যাঁ, কে এর উপরে তেন দিব? আর লগে এন দিব, এটা মানে হ্যান। হ্যাঁ, এন দিলাম। আর জি, জি এর উপর তেন জি, দিয়ে। কে এর উপরে তেন, তাই না? yeah. এটা হয়ে গেল আমাদের গেঞ্জি। যেহেতু গেঞ্জি। ক্যাজুয়াল ওয়ার্ড, কেউ কিছু মনে করবেন না, হচ্ছে জাস্ট হচ্ছে শেখার জন্য আর কি। আচ্ছা, তারপর হলো পেয়ারা, হ্যাঁ, পেয়ারা। পেয়ারা বলবেন হচ্ছে হাত তুলছেন না, আজিজ পের সান। উপর জি, একজন বলবেন না, হ্যাঁ, একজনই যদি বারবার বলেন তাহলে কিন্তু অন্যরা সুযোগ পাবে না। আজিজ সান, জি বলেন। হে তেন পে, না হে এর মারু উপরে পে, মারো, হে হ্যাঁ, মারু তারপর পে আ আ রা রা। তাহলে এটা হয়ে গেল পেয়ারা। পেয়ারা, হ্যাঁ, পেয়ারা। জি, অনেক সুন্দর। তারপর চলে যাবো আবার সঞ্জিদা সানের কাছে। সঞ্জিদা সান, এটা একটু বলেন, হ্যাঁ। বিরিয়ানি, হ্যাঁ, কিন্তু এটা বিরিয়ানি আমি লিখে নেই, বিরিয়ানি লিখেছি জাস্ট, একটু বিরিয়ানি একটু বলেন। হি এর উপরে তেন এর উপরে তেন রা রা নি। নি। জি, এটা হয়ে গেল বিরিয়ানি। জি, অনেক সুন্দর হয়েছে। আর এটা যেহেতু সহজ, এটা হচ্ছে আমি হচ্ছে একটু আঁকি, এটা হচ্ছে আতা। আর এখানে দেখেন, এখানে আবার যেহেতু দাকুতেন চলে আসছে, এটা বলবেন হাসান আব্দুল্লাহ সান, এটা বলেন। জি স্যার বলতেছি। বলেন। কে, এ, তারপরে তার উপরে তেন, তার উপরে তেন, তারপরে রা। রা। তো এটা হয়ে গেল কেদারা, হ্যাঁ, কেদারা। জি, অনেক সুন্দর। তারপর আবার যুক্তবর্ণ চলে আসলাম। যুক্তবর্ণ বলবেন, যুক্তবর্ণ এটা একটু বলেন, হ্যাঁ। সায়ের উপর তেন ইয়া বসে ইয়া হবে যুক্ত বর্ণ। হ্যাঁ, আপনারটা অনেকটা হয়েছে, বাট হচ্ছে একটু খেয়াল করবেন, এটা কিন্তু জেড এ না, হ্যাঁ, এটা হচ্ছে জে এ, হ্যাঁ। তো জে এর জন্য আমরা কি ইউজ করবো জানো? স্যার আমি বলি, সি এর উপরে তেন এর উপরে তেন দিলাম না, তারপরে ছোট ইয়া, ছোট ইয়া, ছোট ইয়া, সরি তারপর না, ছোট ইয়াটা দিব, হ্যাঁ। ইয়াটা সুন্দর হলো না, হ্যাঁ। আচ্ছা, তারপর না, তাই না? তো এটা হয়ে গেল জানা। এখন অজানা কিভাবে লিখবো? সামনে জাস্ট হচ্ছে এ ওটা ইউজ করবো, তাই না? এ ওটা কিন্তু ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তো এটা হবে অজানা আর কি। তো অজানা, এখানে তো আমরা যা লিখলামই, তো এটা হচ্ছে এটা যেটা আছে ওইটাই লিখলাম, তো অজানা। আচ্ছা, এটা হবে হেনা, যেহেতু হেনা, এটা তো আর দাকুতেন বা হান্দাকুতেন নাই, তো এটা হচ্ছে হে আর হচ্ছে না। আর এখানেও তো কিছু নাই, এটা হচ্ছে কো আর এটা হচ্ছে ই, তো কই, হ্যাঁ। আর এটা হচ্ছে করোনা, এই করোনা ইংরেজি বানান, আর এখানে যেহেতু আমরা উচ্চারণ, এই কারণে বানান কিন্তু ওইটা নাই, জাস্ট হচ্ছে বাংলার বানানটাই লেখা। তো হচ্ছে ক, এটা তো রো, তাই না? আর একটু সুন্দর করে লিখি, হ্যাঁ।
তো এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে না। সুন্দর করতে চাইছিলাম বাট হয় নাই। আচ্ছা যাই হোক, তারপর দেখেন এটা হচ্ছে তোতা। তো তোতা হচ্ছে কি, কিভাবে লিখবো? তো তারপর হচ্ছে তা, তাই না? এটা হচ্ছে তা, তোতা। এখন জুতো বলেন, যেহেতু এটা যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণ যেহেতু এটা বলবেন মঞ্জু আর আক্তাসান, এটা বলেন। এটা হচ্ছে শি, শি এর উপর তেন তেন, জি তারপর ইও, ছোট হাতের ছোট ইও, জি আর তো। জি, সুন্দর হয়েছে। তো একটু খেয়াল করবেন যে এটা কিন্তু এইভাবে লিখবো, জু, হ্যাঁ, এটা জিউ না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে এই শির উপরে তেন তেন দিয়ে ছোট ইউ, জু হবে, হ্যাঁ। তারপর তো, জুতো। আচ্ছা জি, অনেক সুন্দর। তারপর আবার যুক্ত বর্ণ যেহেতু আছে, এটা সঞ্জিদা সানকে জিজ্ঞেস করবো। সঞ্জিদা সান একটু একটু বলেন, হ্যাঁ। মোজা, মো, মো, শের উপরে তেন তেন, জি, ছোট ইয়া। ছোট ইয়ার, হ্যাঁ, তাহলে এটা মোজা হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর এটাও যুক্ত বর্ণ, হ্যাঁ। তো যুক্ত বর্ণ যেহেতু এটা আবার বলবেন রাকিব সাকিব সান হাত তুলেছেন, বলেন। হাই, এটা হচ্ছে চু, ওই যে চির পরে ইউ, ছোট হাতের ইউ। হুম। আর তারপর রি, রি, জি, হ্যাঁ এটা হবে চুরি, হ্যাঁ। তো চি এর সাথে ইউ দিলে মানে হচ্ছে ছোট ইউটা, তো এটা হবে চু, এটা চিউ হবে না, চু হবে, হ্যাঁ, চুরি। আচ্ছা, যদিও চুরি হয়, আমরা তো ওইভাবে লেখা সম্ভব না। তো আমাদের এটা দেখেন, আমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, হ্যাঁ। তো এটা যেহেতু আমাদের প্র্যাকটিস হয়ে গেল, তো আমরা পরবর্তীতে কি করব? পরবর্তীতে আমরা কুইজ নিব। তো কুইজটা হচ্ছে সবাই হচ্ছে পার্টিসিপেট করবেন, যেহেতু এমসিকিউ। তো এমসিকিউ দিতে তো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, ছোট ইউ বা হচ্ছে ছোট ইয়া, এগুলো কিন্তু আমি একটু কনফিউজিং করে লিখেছি। তো এটা যখন সিলেক্ট করবেন তখন একটু খেয়াল করে সিলেক্ট করবেন ওটা কি ছোট না বড়। তো আমি এখন লিঙ্কটা দিব, তো লিঙ্কটা থেকে সবাই একটু কুইজটা দেওয়ার চেষ্টা করবেন। হচ্ছে লিঙ্ক দেওয়ার আগে হচ্ছে একটু দেখাই যে আমাদের হচ্ছে এই ইয়েটা আর কি, হ্যাঁ। তো আমি একটু, যেখানে একটু কনফিউজিং হতে পারে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিও কথাটা লেখা আছে, এটা একটু বলে দিই। একটু বলে দেওয়ার উদ্দেশ্য আপনি যাতে হচ্ছে লেখার সময় বা সিলেক্ট করার সময় একটু খেয়াল করে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ কিও লেখা, তাই না? তো দেখেন এখানে কিন্তু এখানে একটা কিও আছে, হ্যাঁ, আবার এখানে একটা কিও আছে। এই কিওটার ইওটা কিন্তু বড়, হ্যাঁ, এটা কিন্তু ছোট। তো আপনি খেয়াল করা লেখা সিলেক্ট করার সময় এটা কিন্তু হচ্ছে খেয়াল করে সিলেক্ট করবেন, এরকম কয়েকটা আছে, হ্যাঁ। তো আমি এখন এটার লিঙ্কটা দিচ্ছি। তো বইয়ের ব্যাপারে একটু হচ্ছে একটু দেখি। এখানে দেখেন, এখানে কিন্তু বই পরিচিতির মধ্যে লেখাই আছে যে মিন্নানো নিহঙ্গ ভোকাবুলারি ও গ্রামার, আবার মিন্নানো নিহঙ্গ অনুশীলন বই, হ্যাঁ। অর্থাৎ N5 এর মধ্যে দুইটা বই, হ্যাঁ। তো দুইটা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে আমরা ভোকাবুলারি ও গ্রামারের জন্য ইউজ করি। এই যে দেখেন হলুদ কালারের যে বইটা, সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না আসলে তাদের উদ্দেশ্যে বলা। তো হলুদ কালারের যে বইটা, এইটা মূলত ভোকাবুলারি আর গ্রামার। এই বইটা যদি আপনি কিনেন ভালো, না কিনলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা যেহেতু পিডিএফ দিব। এই বইটা হচ্ছে মূলত গ্রামার আর ভোকাবুলারি শেখার জন্য, আর ভোকাবুলারি আর গ্রামারের জন্য আলাদা করে আবার পিডিএফ দিব, কারণ প্রত্যেকটা লেসনে আলাদা করে পিডিএফ দেওয়া হবে, আর বইয়ের পিডিএফ তো দেওয়া হবেই। কিন্তু এই যে এই বইটা, এটা হচ্ছে অনুশীলন বই। অনুশীলন বইটা আসলে কি? এইটার মধ্যে আপনি পেন্সিল দিয়ে লিখতে হবে। আপনি যে অনুশীলন করবেন, গ্রামারটা কি আপনি বুঝেছেন, ভোকাবুলারিটা আপনি কি মনে করতে পারছেন? তো ওগুলা কিন্তু মনে করে করে গ্রামারটা বুঝে বুঝে এটার মধ্যে কিন্তু এই যে শূন্যস্থান পূরণ আছে, আবার নিজের বোঝাপড়া যাচাই করা আছে, হ্যাঁ। তো এইগুলা যাচাই করার জন্য এই ফিজিক্যাল বইটা দরকার। এখন পিডিএফ তো আমি দিব, তো পিডিএফ থেকে আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, কিন্তু এটা ব্যয়বহুল হবে একটু। কিন্তু আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন, অথবা নীলক্ষেত, যদি ঢাকায় থাকেন নীলক্ষেতে এরকম এই বইগুলো আছে। আর যারা জাপান আছেন, এরা তো হচ্ছে জাপানে আমাজন থেকে কিনতে পারবেন, অথবা বই দোকান থেকে, মানে বড় বই দোকানে গেলেও এই মিনানো পাবেন। তো এখন পরবর্তীতে আমরা আমাদের যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে
বই পরিচিতির পর ছিল আমাদের লেসন 1 এর ভোকাবুলারি। তো দেখেন লেসন 1 এ আমরা পিডিএফ দিব, হ্যাঁ। তো পিডিএফ এ কি আছে, পিডিএফ এ মূলত প্রতিটি শব্দ সহজভাবে সাজানো আছে, আর হচ্ছে ইংলিশ বাংলা মিনিং আছে। যাদের ইংলিশ বুঝতে সুবিধা তারা ইংলিশ পড়বেন, যাদের বাংলা বুঝতে সুবিধা তারা বাংলা অর্থ মুখস্থ করবেন। আর প্রতিটি শব্দের সাথে ইউজ কেস আছে, হ্যাঁ। ইউজ কেস মানে কি? ইউজ কেস মানে হচ্ছে শব্দটা আসলে কিভাবে ইউজ করবো, কোথায় ইউজ করা হয়, ওইগুলোই আর কি একটু হচ্ছে বর্ণনা বা হচ্ছে ব্যাখ্যা করা আছে। তো যাই হোক, আমরা এখন পিডিএফটা একটু খুলি, পিডিএফটা থেকে একটু ব্যাখ্যা করি। এটা হয়তো অনেকেই হচ্ছে লেসন 1 এর ভোকাবুলারি জানেন, তারপরে হচ্ছে সবার জন্য আবারও জিনিসটা একটু হচ্ছে ব্যাখ্যা করি, হ্যাঁ। আমরা যে ফাইলটা দিয়েছি সেটা একটু আপডেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ হিরাগানা এখনো অনেকের সমস্যা থাকতে পারে। সো হিরাগানার ভিডিও দেখবেন বা হচ্ছে প্র্যাকটিস শিট আছে, এই দাকুতেন হান দাকুতেন সহ একটা প্র্যাকটিস শিট দিয়েছি, এই প্র্যাকটিস শিটটা আপনারা ফলো করতে পারেন। আর হচ্ছে লেসন 1 এর ভোকাবুলারি ডাউনলোড লিংক, হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে মূলত আপডেটেড। তো এইটাতে ক্লিক করলে লেসন 1টা দেখতে পাবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত আমরা এখন লেসন 1 এ চলে গেছি, এইটাতে ডাউনলোড ক্লিক করলে লেসন 1টা ডাউনলোড করতে পারবেন। এখন লেসন 1টা একটু আমরা ভোকাবুলারি একটু দেখার চেষ্টা করি। সবাই কি ডাউনলোড করেছেন? যদি ডাউনলোড করে না থাকেন ডাউনলোড করে নেবেন, নতুবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা হচ্ছে তখন আবার দিয়ে দিব। আচ্ছা, তো লেসন 1 এর ভোকাবুলারি বা শব্দার্থ, এটা হচ্ছে এই হলুদ বইতে যে শব্দগুলো আছে ওই বইয়ের শব্দগুলো আমরা এখানে একসাথে করার চেষ্টা করেছি, তবে এখানে একটু বাংলাটাও অ্যাড করার চেষ্টা করেছি, আর হচ্ছে ইউজ কেসটাও লেখার চেষ্টা করেছি। তো ইউজ কেস সব অর্থে সব শব্দের প্রয়োজন নেই, তারপরও দিয়ে রেখেছি, যদি বাই চান্স বুঝতে যদি অসুবিধা হয়, সরি। তো যাই হোক, এখানে দেখেন প্রথমে হিরাগানাতে ওয়া তা শি লেখা। যারা হিরাগানাটা হচ্ছে একটু একটু বুঝেন তারা তো পড়তে পারবেন, সমস্যা নেই। তো ওয়া তা শি, এই যে রোমাজি, রোমাজি আমরা বলেছিলাম যে রোমাজি মানে কি? রোমাজি মানে হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটে সেই হিরাগানার উচ্চারণটা লেখে আর কি, ওইটাই হচ্ছে রোমাজি। তো দেখেন এই ওয়াতাশি কথাটাই এখানে ওয়া তা শি করে লেখা, হ্যাঁ। তো আপনি যদি এটা দেখে বুঝতে যদি সমস্যা হয় যে এটার উচ্চারণ কি হবে, তখন এখান থেকে কনফার্ম করে নেবেন। তো প্রথমে কিন্তু রোমাজি দেখবেন না, প্রথমে রোমাজি দেখবেন না, যারা নতুন হিরাগানা শিখছেন তারা রোমাজি দেখবেন না, তারা এটা দেখে পড়ার চেষ্টা করবেন, তারপর কনফার্ম হওয়ার জন্য এটা দেখবেন। এটার অর্থ কি? এটার অর্থ তো আমি, ইংরেজিতে আই। তো বাংলা আমরা যেভাবে আমি বলি সেই আমি আর কি। তো তো ওয়াতাশি এটা মানে হচ্ছে আমি, তো এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। তারপর দেখেন আ না তা, আনাতা, আনাতা মানে হচ্ছে দেখেন আনাতা লেখাই আছে এখানে, হ্যাঁ, রোমাজিতে, তুমি বা আপনি, আনাতা তুমি বা আপনি। তো বাংলা যেভাবে আমরা তুমি বা আপনি বলি এটা সেভাবেই হলো তুমি বা আপনি, তবে জাপানে আমরা যেভাবে তুমি বা আপনি বলি জাপানে এইভাবে আনাতা বলেন না। তারপর আমরা এখানে শিখে রাখি যে আনাতা তুমি বা আপনি বলে না, কি বলে না সেটা হচ্ছে পরের ব্যাপার, আমরা পরে দেখবো, হ্যাঁ। জাস্ট হচ্ছে আনাতা মানে হচ্ছে তুমি বা আপনি। তারপর দেখেন এখানে আনোহিত, তারপর ব্র্যাকেটের মধ্যে লেখা আছে আনোকাতা, অর্থাৎ দুইটা শব্দ কিন্তু দেখেন, আনোহিত ব্র্যাকেটে হচ্ছে আনোকাতা। তো আনোহিত মানে কি? ওই ব্যক্তি, আর আনোকাতা এটার মানেও কিন্তু ওই ব্যক্তি, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটা ভদ্রভাবে ওই ব্যক্তি, অর্থাৎ জাপানি ভাষায় কিছু হচ্ছে রুলস আছে, হ্যাঁ। আপনি সম্মান কাকে কতটুকু দিবেন এটার একটা লেভেল আছে, হ্যাঁ। তো লেভেল অনুযায়ী সম্মান বাড়ানো যায় আবার সম্মান কমানো যায়। তো এইটা হচ্ছে ধরেন আনোহিত, ধরেন এইটা হচ্ছে নিউট্রাল লেভেল, অর্থাৎ বেশি সম্মানও না কম সম্মানও না, আনোহিত। কিন্তু যখন একটু বেশি সম্মান দিতে চাবেন তখন আনোকাতা বলবেন। তো এটা মনে রাখবেন যে আনোকাতা মানে হচ্ছে আনোহিতর মতোই ওই ব্যক্তি, তবে আনোকাতাটা একটু বেশি পোলাইট। তো দূরে থাকা এটা কখন বলবো? দূরে থাকা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ ইউজ কেস বা হচ্ছে একটু ব্যাখ্যা দেওয়া হলো যে দূরে থাকা ব্যক্তির জন্য আনোহিত, যেহেতু ওই কথাটা বলা হয়েছে। এটা আমরা লেসনে দেখবো, এরকম গ্রামার আছে, যারা 17 পর্যন্ত বা হচ্ছে এর বেশি করেছেন তারা তো জানেনি। তো আনোহিত মানে হচ্ছে জাস্ট হচ্ছে এখন মনে রাখবেন ওই ব্যক্তি, আনোকাতাও ওই ব্যক্তি, তবে এটা হচ্ছে আনোহিতর পোলাইট। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে ঢেউ ঢেউ আছে, হ্যাঁ, তারপরে সান লেখা, এই যে রোমাজিতে কিন্তু সান লেখা। এই সানটা মানে কি? এই সানটা মানে হচ্ছে নামের পরে ভদ্র সম্বোধন,
অর্থাৎ বাংলাতে আমরা যেভাবে জনাব বা জনাবা বলি অথবা সাহেব বলি। তো দেখেন আমরা বাংলাতে কাউকে যদি সম্মান দিতে চাই অমুক সাহেব তমুক সাহেব বলি, তাই না? তো জাপানে ঠিক সেই রকমই হচ্ছে সান কথাটা ইউজ করে নামের পরে। তো নামের পরে কিভাবে ইউজ করে, ধরেন আপনার নাম যদি হয় হাসান, আমি বলবো যে হাসান সান। তো হাসান সান মানে কি, যে জনাব হাসান অথবা হাসান সাহেব বা মিস্টার হাসান। তো এইগুলোই হচ্ছে মূলত সান। তো নামের পরে আমরা সান কথাটা অ্যাড করব ওই ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য। তো এখন দেখেন এখানে চান লেখা আছে, তো সান তো বুঝলাম সম্মান দিব, তো চানটা কিভাবে ইউজ করব? তো চান কথাটা আপনি মানে বাচ্চাদেরকে তো আর সাহেব বলতে পারবেন না, বা হচ্ছে খুব কাছের মানুষকে ওইভাবে তো সাহেব বলি না আমরা, তাই না? যারা আমাদের খুব আপনজন, তো আমরা তাদেরকে একটু আদর করে ডাকার চেষ্টা করি। তো বাংলাতে ওই রকম কোনো হচ্ছে আদর করে ডাকার বাবু বাবু ছাড়া আর কোনো ওই রকম শব্দ নাই। কিন্তু চান কথাটা দেখেন, চান কথাটা জাপানি ভাষা ইউজ করে, তো এটা মূলত আদরটা একটু প্রকাশ করে আর কি। হ্যাঁ, তো এটা শিশু বা কাছের মানুষের জন্য, তো তার নাম ইউজ করে আপনি যদি চান কথাটা ইউজ করেন, আপনি এটা একটা মানে আদর দেখাচ্ছেন এরকম একটা কিছু প্রকাশ করে আর কি। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে শিশু বা কাছের মানুষের জন্য। কাছের মানুষ যদি বয়স মানে হচ্ছে একটু প্রাপ্তবয়স্ক হয় তাহলে চান ইউজ করতে পারবেন। তো চান মানে যে শিশুর ক্ষেত্রে ইউজ হবে ব্যাপারটা এরকম না। চান আপনি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, তবে সেটা কাছের মানুষ হইতে হবে, হ্যাঁ, বা সম্পর্ক ভালো হইতে হবে। তো এখানে লেখাই আছে ইংরেজিতে কিউট নেম সাফিক্স, বা ছোট বাচ্চা বা খুব কাছের কাউকে আদর করে ডাকতে ব্যবহার করা হয়। তারপর দেখেন জিন কথা, এই যে শির উপরে তেন তেন জিন। হ্যাঁ, তো এখানে সামনে এই যে ঢেউ ঢেউ, এই যে উপরে আমরা ঢেউ ঢেউ দেখেছি। হ্যাঁ, এই ঢেউ ঢেউ মানে N5 এর বইতে যদি ঢেউ ঢেউ দেখেন তার মানে ওখানে কিছু একটা বসবে। তো এখানে যেহেতু ঢেউ ঢেউ, এখানে একটা নাম বসবে, এখানে যেহেতু ঢেউ ঢেউ, এখানে একটা নাম বসবে। তো এখানেও সেম জিনিস ঢেউ ঢেউ, এখানেও কিছু একটা বসবে। তো এই জিন কথাটা কি? জিন কথাটা মানে হচ্ছে কোন দেশের মানুষকে বোঝানোর জন্য মানে জিন বলবো। তো জিন যদি বলতে চাই তাহলে কোন দেশি মানুষ, মানে কোন দেশের নাগরিক, তো ওই দেশের নামটাই এখানে বসাবো। তো দেখেন আমরা হচ্ছে বাংলাদেশি, তাই না? বা হচ্ছে যারা ভারতীয় তারা তো ভারতীয়। তো ওই দেশের নাম বলে জাস্ট জিন কথাটা যদি আমরা হচ্ছে লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে ওই দেশের নাগরিক, বা ওই ব্যক্তির জাতীয়তা বোঝায় আর কি। তো বাংলাদেশ বলে আর কি জাপানিরা। যেমন স্যার এই যে বাংলাদেশে জিন। হ্যাঁ, বাংলাদেশি জিন, রাইট। তো বাংলাদেশি জিন মানে হচ্ছে বাংলাদেশি আর কি। কিন্তু উচ্চারণে একটু জাপানিরা বাংলাদেশ বলতে পারে না। হ্যাঁ, ওরা বাঙ্গুরাদেশ বলে। বাঙ্গুরাদেশ যেহেতু বলে, তো বাঙ্গুরাদেশ জিন মানে হচ্ছে বাংলাদেশি আর কি। আর ইন্দোজিন, ইন্দোজিন মানে ইন্ডিয়াকে তো ইন্ডিয়া বলে না, ইন্ডিয়াকে বলে ইন্দো। তো ইন্দোজিন মানে হচ্ছে ভারতীয়। তো এইভাবেই আমেরিকা জিন মানে হচ্ছে আমেরিকান। তো আমরা এগুলো বইতে কিন্তু দেখবো, জাস্ট হচ্ছে জিন যদি দেশের পরে লাগায় দিই তাইলে ওইটা হয়ে যাবে ওই দেশের নাগরিক বা জাতীয়তা বোঝায়। তারপর দেখেন সেনসেই। হ্যাঁ, সেনসেই, সেনসেই মানে হচ্ছে মূলত হচ্ছে অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, তবে আমরা হচ্ছে N5 এর ক্ষেত্রে আমরা জাস্ট টিচারের ক্ষেত্রেই ইউজ করছি। হ্যাঁ, তো সেনসেই কিন্তু ডাক্তারকেও বলা যায়, সেনসেই লয়ারকেও বলা যায়, আবার মানে যে অনেক বেশি জানে, মূলত সেনসেই মানে যে অনেক বেশি জানে, কিন্তু এক্ষেত্রে সেনসেই মানে টিচার। তো যেহেতু টিচার, আমরা টিচারই শিখবো। তো এটা হচ্ছে শিক্ষক। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, অনেকেই নিজের নামের পর সেনসেই ইউজ করে, কিন্তু বাংলাদেশে দেখেছি ফেসবুকে নিজের নামের পরে সেনসেই লাগায়। হ্যাঁ, তো সেনসেই ব্যাপারটা যিনি সেনসেই, হ্যাঁ, সে কিন্তু নিজেকে নিজে সেনসেই বলতে পারবে না। হ্যাঁ, এটা মানে হচ্ছে জাপানের নিয়মে হয় না আর কি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে নিজেকে নিজে পরিচয় করিয়ে দেওয়ার সময় সেনসেই বলা হয় না। তো স্কুল কোচিং বা ক্লাসের শিক্ষককে সম্বোধন করতে, তো সম্বোধন করাটা তো আরেকজন করবে, তাই না? তো শিক্ষককে সম্বোধন করতে সেনসেই কথাটা বলা হয়। তো এইটা শিক্ষক। আবার দেখেন কিয়োশি, এটাও শিক্ষক। তো এই শিক্ষক আর এই শিক্ষকের মধ্যে পার্থক্যটা কোথায়? তো এইটা যে কিয়োশি, একটু খেয়াল করবেন উচ্চারণগুলো আমি হচ্ছে একটু ক্ষয়ের মতো করি। তো উচ্চারণগুলো যদি আপনি একটু ক্ষয়ের মতো করে মনে রাখার চেষ্টা করেন, তাইলে যখন লিসেনিং শুনবেন তাইলে আপনার শুনে বুঝতে অসুবিধা হবে না। অর্থাৎ এই দেখেন এটা তো কি, তো আমরা যদি এখন মুখস্থ করার সময় কিয়োশি পড়ি আর লিসেনিং এ যদি কিয়োশি শুনি, তাহলে কিন্তু আমি বুঝবো না যেটা কি কিয়োশি বলেছে না কিয়োশি বলেছে। তো এই কারণে মুখস্থ করার সময় আমরা বলবো আসলে কোন উচ্চারণ কখন কিভাবে করতে হয়, কিন্তু সব একসাথে বললে মানে বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো এই কারণে সব একসাথে বলতে চাই না আর কি। তো যাই হোক, এটা মনে যদি রাখতে পারেন যেটা ক্ষয়ের মতো হালকা উচ্চারণ হবে,
তাহলে তো ভালো। আর যদি মনে না রাখতে পারেন কোনো সমস্যা নাই, কিওসি পড়েন। জাস্ট মনে রাখেন যে কিওসি কথাটা নিজের যখন পরিচয় দেওয়া হবে, মানে নিজের পেশা হিসেবে, কেউ যদি টিচার হয়, সে যদি বলতে চায় যে আমি টিচার, তাইলে কিওসি কথাটা তখন বলবে। কিন্তু সে যদি টিচার হয় আর যদি টিচার কথাটা বলতে চায়, তখন কিন্তু সে নিজেকে নিজে সেন্সে কথাটা বলতে পারবে না। অর্থাৎ নিজেকে নিজে সেন্সে বলতে গেলে এই কিউসি বলতে হবে, আর অন্য আরেকজন যদি সম্বোধন করে তখন তাকে সেন্সে বলে সম্বোধন করবে। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। কারো পেশা হিসেবে শিক্ষক বোঝাতে এই কিউসি কথাটা ইউজ করে। আচ্ছা, তারপর দেখেন গাকসেই, হ্যাঁ, এখানে দেখেন কু আছে, গাকু লেখা, তাই না, গাকু। কিন্তু কু থাকা সত্ত্বেও এটার উচ্চারণটা কু এর মতো হবে না, এটার উচ্চারণটা ক এর মতো হবে। তো এগুলো কেন হবে, এগুলার কিছু ইয়া আছে, কি বলে, রুলস আছে, কিন্তু অত রুলস মনে রাখা কঠিন। এই কারণে হচ্ছে যখন মুখস্থ করবেন তখন একটু খেয়াল রাখবেন যে এটা তো গাকুসেই হবে না বলেছে, তো এটা গাকসেই হবে, তো গাকসেই বলেই মুখস্থ করার চেষ্টা করবেন। কিন্তু লেখার সময় কিন্তু গাকুসেই লিখতে হবে, এটা গাকুসেই লিখতে হবে লেখার সময়। তো যেহেতু ক বলে কিছু নাই, কু আছে, হ্যাঁ, কিন্তু উচ্চারণ হবে ক এর মতো, গাকসেই। তো গাকসেই মানে কি, ছাত্রছাত্রী তো পড়াশোনা করছে এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। এগুলো তো সহজ শব্দ। তারপর দেখেন কাই শা ইন, এটার উচ্চারণ দেখেন, এটার উচ্চারণ ক্ষয়ের মতো হয়, খাইশাইন, মানে অনেকটা খাইশাইনের মতো হয়, পুরোপুরি খ না কিন্তু, হ্যাঁ, জাস্ট হালকা ক ক্ষয়ের মাঝামাঝি একটা সাউন্ড হয়, হ্যাঁ, তো খাইশাইন আর কি, হ্যাঁ। তো এই খাইশাইন কথাটা হচ্ছে, খাইশাইন বলে যদি মনে রাখতে পারেন বেটার, আর যদি কাইশাইন বলেন আপাতত সমস্যা নেই, কিন্তু লিসেনিং এ গেলে সমস্যা হবে, হ্যাঁ। তো কাইশাইন মানে কি, কোম্পানির কর্মচারী বা হচ্ছে এমপ্লয়ি যেটাকে বলি আমরা, হ্যাঁ। তো কোম্পানি এমপ্লয়ি, তো কোনো কোম্পানিতে কাজ করে এমন ব্যক্তিকে কাইশাইন বলে, কাইশাইন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন ওখানে কাইশাইন আছিল, হ্যাঁ, শাইন, এই যে লাস্টে কিন্তু শাইন কথাটা লেখা আছে, আর এখানে জাস্ট শাইন কথাটা লেখা। তো শাইন মানে জাস্ট কর্মচারী, আর কাইশাইন মানে হলো কোম্পানির কর্মচারী। কোম্পানির কর্মচারী কেন, এই যে কাইশা, খাইশা মানে হচ্ছে মানে হচ্ছে কোম্পানি। এগুলো যখন আরো একটু শব্দ শিখবেন বেশি করে তখন বুঝতে পারবেন। তো ওই খাইশা কথা থেকে কাই কথাটা আসছে, কাঞ্জি কিন্তু সেম, হ্যাঁ, কোম্পানির কাঞ্জি। তো এই কারণে এটা কাইশাইন মানে কোম্পানি কর্মচারী, আর শুধুমাত্র শাইন কর্মচারী বা কর্মী। তো সাধারণভাবে যে কোনো কর্মী বোঝাতেই আপনি শাইন কথাটা ইউজ করতে পারেন। তারপর দেখেন গিন কো ইন, এখানে একটু খেয়াল করার বিষয়, কোয়ের পরে একটা উ আছে, হ্যাঁ, এই কোয়ের পরে যে উটা আছে এটাকে লং ভয়েল বলে। অর্থাৎ লং ভয়েল কোনগুলো, লং ভয়েল হইলো কোটাকে একটু হালকা টান দিতে হবে, হ্যাঁ, গিন কো ইন, অর্থাৎ কোটা একটু হালকা টান হবে। এই মুখস্থ করার সময় এটা হালকা টানটাও সহকারে মুখস্থ করতে হবে, নতুবা কি হবে, নতুবা জিএলপিটিতে আপনাকে শুধুমাত্র গিন কো ইন লিখে একটা প্রশ্ন করবে আর গিন কো ইন লেখার একটা প্রশ্ন করবে, হ্যাঁ, অপশন দিবে আর কি, প্রশ্ন তো একই থাকবে, অপশন দিবে। আপনি যখন এটা টান না দিয়ে মুখস্থ করবেন তখন কিন্তু ওই অপশন গুলো বাছাই করতে কষ্ট হবে, হ্যাঁ। তো এই কারণে মুখস্থ করার সময় এই হালকা টান যেটা হবে গিংকোইন, এই গিংকোইন কথাটা হালকা টান দিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন। যদিও আমরা যখন কথা বলি তখন এত টান কিন্তু আসে না, কিন্তু মুখস্থ করার সময় একটু টানটা সহকারে মুখস্থ করার চেষ্টা করবেন যাতে জিএলপিটিটা ভালো হয়। তো গিংকোইন মানে কি, ব্যাংক কর্মচারী, অর্থাৎ ব্যাংকে কাজ করেন এমন ব্যক্তিকে বোঝাতে গিংকোইন কথাটা ইউজ করে। গিংকো মানে হচ্ছে মূলত ব্যাংক, তো ইন কথাটা এখানে ওই শাইনের মতো বোঝাচ্ছে আর কি, শাইনের মধ্যে কিন্তু ইন আছে, হ্যাঁ। তো ইনের কাঞ্জি মানে হচ্ছে কর্মচারীর কাঞ্জি। তো গিংকোইন মানে হচ্ছে ব্যাংকের কর্মচারী বা ব্যাংক কর্মকর্তা বলা যায়, এখানে কর্মচারী লেখা আছে, আপনি কর্মকর্তা বলতে পারেন। আচ্ছা, তারপর দেখেন ই শা, এই যে শিয়া না কিন্তু শা হবে, হ্যাঁ। তো ঈশা, ঈশা মানে হচ্ছে ডাক্তার বা চিকিৎসক, অর্থাৎ যারা চিকিৎসা করেন, তো উনারাই হচ্ছে ডাক্তার। তো ওই অর্থে আর কি ঈশা কথাটা ইউজ করব। আচ্ছা, তারপর দেখেন কিং কিউ শা, এখানেও একটু খেয়াল করেন, একটু হালকা ক্ষয়ের মতো উচ্চারণ হয়, কিং কিউ শা, হ্যাঁ, কিং কিউ শা, অর্থাৎ কিন কিউ শা না, কিং কিউ শার মতো উচ্চারণ হয়। তো এটাও একটু খেয়াল রাখতে হবে। তো এখানেও দেখেন লং ভাওয়েল আছে, হ্যাঁ, কিং কিউ শা। তো এটাও একটু মুখস্থ করার সময় এই উটা সহকারে মুখস্থ করতে হবে, একটু হালকা টান হবে যে এটা মনে রাখতে হবে। তো এটা আমার গবেষণা কাজ করে এমন ব্যক্তিকে কিং কিউ শা বলে বা হচ্ছে ওই অর্থে ব্যবহার করা হয়। তারপর তাইর উপরে দেন, তো দা ই গাকু, দাইগাকু, দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। এখানে দেখেন
যুক্তবর্ণ তারপর আবার লং ভাওয়েল, হ্যাঁ। বিওইন, এই বিওইনে যদি আপনি উ যদি না ইউজ করেন, সরি মানে হচ্ছে এই টান যদি না দেন বা হচ্ছে লং ভাওয়েল ইউজ যদি না করেন, তাইলে এটা কিন্তু আপনার হচ্ছে এই জিএলপিতে প্রবলেম হবে, এটা বলেছি। আবার ইওটা যেটা, ওইটা যদি আপনার বড় ইউজ করেন তাইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এক বিওইন মানে হচ্ছে হসপিটাল, আর বিওইন মানে হচ্ছে এই পার্লার আর কি, হ্যাঁ। তো ওই বিওইন কথাটা শুনতে সেম শোনা যায়, কিন্তু এক বিওইন মানে হচ্ছে পার্লার, আর আরেকটা বিওইন মানে হচ্ছে হসপিটাল। তো লেখার সময় কারণ হচ্ছে ছোট ইও বড় ইও কোনটা, এটা একটু খেয়াল করে লিখতে হবে। তো এই বিওইন মানে হচ্ছে হসপিটাল, আর এই ইওটা ছোট। তারপর দাঁড়ে, দাঁড়ে মানে কি? দাঁড়ে মানে হচ্ছে কে। এখন দেখেন ব্র্যাকেটের মধ্যে দোনাতা লেখা, তো দাঁড়ে আর দোনাতা কথাটা কিন্তু সেম, কে। কিন্তু এই দোনাতা কথাটা হচ্ছে দাঁড়ে এর পোলাইট, অর্থাৎ আরো বেশি যদি আপনি ভদ্রভাবে বলতে চান তখন আপনি দোনাতা দিয়ে কথা বলবেন। দোনাতা মানেও কে, দাঁড়ে মানেও কে। এখানে ইউজ কেস লেখা দেখেন বাবা, এটার ব্যাখ্যা আর কি, হ্যাঁ। কোনো ব্যক্তির পরিচয় জানতে চাইলে ব্যবহার করা হয়, অর্থাৎ দাঁড়ে কে। আর দোনাতা হচ্ছে দাঁড়ে এর পোলাইট ফর্ম, অর্থাৎ আর একটু ভদ্রভাবে আর কি বলার জন্য। অর্থাৎ দুটোর অর্থ একই, কিন্তু একটা একটু বেশি সম্মান প্রদর্শন করে, হ্যাঁ। ওই যেমন আমরা উপরে আনহিত আনকাতা দেখেছি, হ্যাঁ, ঠিক ওই রকমই কিন্তু। তারপর দেখেন সামনে কিছু একটা বসবে, হ্যাঁ। তারপর সাই কথাটা লেখা, তো সাই মানে কি? সাই মানে হচ্ছে বছর বা বয়স বোঝাতে। তো আমি যখন আমার বয়স বলবো তখন জাস্ট সংখ্যাটা বলবো, সংখ্যাটা বলে এই সাই কথাটা ইউজ করব। তো ধরেন যদি কারো বয়স যদি 30 বছর হয়, তাহলে আমি 30 কথাটা ইউজ করে সাই কথাটা যদি বলি, তার মানে হচ্ছে 30 বছর বয়স। 30 বছর বয়স এই কথাটা বোঝানোর জন্য সাই কথাটা ইউজ করব। তো 30 কথাটা আমরা সংখ্যা যেহেতু জাপানি ভাষা এখনো শিখি নাই, তো এটা আপাতত না জানলেও চলবে। জাস্ট মনে রাখেন যে সাই কথাটা দিয়ে বয়স বোঝাতে ইউজ করা হয়। আমার বয়স যা, আমি সেই সংখ্যাটা বলবো, তারপরে সাই কথাটা বলবো, তার মানে আমার অত বছর বয়স। তারপর দেখেন নান সাই, ওই সাই কথাটাই আবার আসছে, হ্যাঁ, নান সাই। তো নান কথাটার মানে হলো জাপানি ভাষায় কি? তো নান সাই মানে হচ্ছে মূলত কত বছর বয়স আর কি, প্রশ্ন করার জন্য। অর্থাৎ আপনি কাউকে যদি জিজ্ঞেস করতে চান যে আপনার বয়স কত, তখন আপনি নান সাই, প্রশ্ন করার আলাদা নিয়ম আছে, ওইটা আমরা পরে দেখবো। তবে হচ্ছে নান সাই মানে হচ্ছে হাউ ওল্ড, হ্যাঁ। তো কত বছর বয়স। আবার ব্র্যাকেটে দেখেন ওই কুৎসু লেখা, ওই কুৎসু আর নান সাই এরকম ব্র্যাকেটে যেগুলো দেখবেন ধরেই নেবেন যে ওগুলোর অর্থ সেম, শুধুমাত্র এই ব্র্যাকেটের যেটা আছে এটা হচ্ছে পোলাইট ফর্ম বা হচ্ছে সম্মান বেশি প্রদর্শন করে। অর্থাৎ আপনি যদি আরেকজনকে একজনকে যদি বেশি সম্মান দিয়ে জিজ্ঞেস করতে চান যে ওই কুৎসু দেস্কা, মানে এটা আমরা আপাতত মনে রাখলেও চলবে দেস্কা মানে কি। তো ওই কুৎসু দেস্কা আর নানসাই দেস্কা অর্থ তো একই, কিন্তু এই যে ওই কুৎসু দিয়ে প্রশ্ন করাটা মানে হচ্ছে আপনি তাকে একটু বেশি সম্মান দিচ্ছেন, এটাই প্রকাশ করে, হ্যাঁ। তো ওই কুৎসু আর নানসাই সেম অর্থ, ওই কুৎসু হচ্ছে নানসাইয়ের পোলাইট ফর্ম। হাই, দেখেন এই হাই কথাটা জাপানে, যারা জাপানি জানা না এরা বেশি ইউজ করে। হাই হাই মানে হইলো আপনি কি বলে এটা, হ্যাঁ আর কি, হ্যাঁ। তো হাই কথাটা অনেকেই জাপানে এসো ধরেন হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে আর কি। হাই মানে হ্যাঁ, মানে কথা যেটাই শুনুক হাই বলে। তো এটা তো আমরা বাংলাতে যেভাবে হ্যাঁ ইউজ করি ওইভাবে হ্যাঁ আর কি। তো হাই মানে হ্যাঁ। এখানে দেখেন দুইটা ই তারপরে এ, তো এইটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা ধরেন ই ই এ এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু এটার উচ্চারণ এরকম না, এটাও ধরেন লং ভয়েলের মতো। এটার এই উচ্চারণটা ই ঠিকই হবে, আর এটা একটু টান দেওয়ার জন্য, অর্থাৎ লং ভয়েল যেটা বলেছি আমরা, হ্যাঁ। তো ই এ একটু ইটা টান হবে, হ্যাঁ। ই এ মানে হচ্ছে না, হাই মানে হচ্ছে ইয়েস, আর ই এ মানে হচ্ছে না। তো ই এ কথাটা একটু টান হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, যদিও জাপানে যখন আসবেন তখন দেখবেন যে ওরা যখন কথা বলে এটা টান কিন্তু বোঝা যায় না, হ্যাঁ। ইয়ে 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 মানে এইভাবে কথা বলে, হ্যাঁ, ইয়ে ইয়ে চিগাই মাস। তো তখন কিন্তু টান বোঝা যায় না, হ্যাঁ। তো টান বোঝা যায় না, বাট টান কিন্তু আছে, হ্যাঁ। তো এগুলো আমরা যেহেতু আমরা এখনো বিগিনার, আমরা যেভাবে দেওয়া আছে ওইভাবে শেখার চেষ্টা করব। তারপর দেখেন হাজিমে, এখানে দেখেন মা শীতে লেখা আছে, মা শীতে, কিন্তু এটার উচ্চারণ কিন্তু শীতে হবে না, এটা উচ্চারণ শয়ের মতো হবে, তারপরে তে হবে, হ্যাঁ। অর্থাৎ হাজিমে মাসতে, অর্থাৎ জাপানি ভাষায় কিছু শব্দের ইউটা সাইলেন্ট হয়, আবার আরেকটা আছে ওটা সাইলেন্ট হয়, ওটা তখন দেখবো আমরা। তো ইউটা বেশিরভাগ সময় সাইলেন্ট হয়। আবার এই যে আই, এখানে আই আছে, হ্যাঁ। তো আই ইউ এগুলো হচ্ছে বেশিরভাগ সময় সাইলেন্ট হয়। তো হাজিমে মাসতে, মাসিতে হবে না, হ্যাঁ। তো হাজিমে মাসতে মানে কি?
হাজিমে মাসতে মানে হচ্ছে এই প্রথম আপনার সাথে দেখা হলো। এটা যদিও সরাসরি কোনো বাংলা নাই, কিন্তু কি বলবো, ধরেন হচ্ছে মেলানোর জন্য এরকম মানে হচ্ছে মেলানো সম্ভব আর কি, যে হাউ ডু ইউ ডু, নাইস টু মিট ইউ, এভাবে ইংরেজিতে লেখা আছে। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে এটার এক একজন এক এক রকম অর্থ করে। হ্যাঁ, অনেকে বলে যে শুরুতে, অনেকে বলে ভাই এই তোমার এই প্রথম যে দেখা হলো। আমার একটা প্রশ্ন, এই যে নাইস জি। টু মিট ইউ লেখা না, মানে এটা ডোজ রুশিকো না, এটা নাইস টু মিট ইউ? মানে এই যে হাজিমে মাসতে, এটা হচ্ছে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, ওইটার অর্থ বোঝা যায় নাইস টু মিট ইউ। বললাম না, জাপানি ভাষা হচ্ছে সিচুয়েশন দেখে আপনার অনেক জিনিস চেঞ্জ হয়। দোজো জি ইয়োরোশিকু জি। ওনেগাইশিমাসের আরো অনেক অর্থ আছে। দোজো ইয়োরোশিকু ওনেগাইশ আমরা আসবো, মেবি নিচে আছে নাকি এটা, এই যে আছে তো, এই যে দেখেন এখানে দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, এই হাজিমে মাসতে মানে হচ্ছে এই প্রথম আপনার সাথে দেখা হলো, জাস্ট এইটুকু মনে রাখেন। এটা হচ্ছে পরিচয়, আপনি কখন ইউজ করবেন এটা, যখন আপনি আপনার পরিচয় দিবেন, তখন ওকে। পরিচয় দেওয়ার শুরুতে হাজিমে মাস্তে কথাটা বলে পরিচয় দিবেন। এটা হচ্ছে জাপানিজ কালচার আর কি। এগুলো আমাদের বাংলাদেশের নাই, মানে এরকম কোনো কথা আমাদের বাংলাদেশে কিন্তু নাই। এই প্রথম আপনার সাথে দেখা হলো, এগুলো তো আমরা এইভাবে পরিচয় দেওয়ার আগে বলি না খুব একটা। তো সেন্সর জি, ইন্টারভিউর সময় মানে ইন্টারভিউ শেষে দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস নাকি দোমো ইয়োরোশিকো ওনেগাইশিমাস, দুটোর মধ্যে কোনটা বেটার বলা? দোজো আর দোমো নাকি? হ্যাঁ, দোজো আর দোমো। আচ্ছা, মূলত দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস বলে, আর দোমো আরিগাতো গোজাইমাস বলে। দোমোর অনেক অর্থ আছে, দোমোর 7-8টা মিনিং করা যায়। তো দোমো কথাটা মানে হচ্ছে দোমো আরিগাতো গোজাইমাস, সেটা আমরা শিখবো। দোমো কথাটা যেটা একবারে নর্মাল অর্থ, সেটা হচ্ছে ভেরি বুঝায় আর কি। আবার শুধু দোমো মানে ক্যাজুয়ালি ধন্যবাদ বুঝায়। এরকম অনেক অর্থ আছে জাপানি ভাষা। যখন কোনটা বেশি বলা শিখবেন, ঠিক? হ্যাঁ, হ্যাঁ, ইয়োরোশিকু কথা, ইয়োরোশিকু তো যখন বলবেন তখন তো দোজো বলবেন, দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। আর আর যখন দোমো ইয়োরোশিকো ওনেগাইশিমাস? দোমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, এটা তো আমি শুনি না এখনো, এটা মেবি নাই আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে এরকম আমি জাপানও শুনি নাই। আমি তো 8 বছরের উপর জাপান আছি। আমি দোমো আরিগাতো গোজাইমাস আছে, দোমো ইয়োরোশিকু ওনেগাইশিমাস কথাটা আমি শুনি নাই এখনো। আমি অত ভুল করেছি। আচ্ছা, যাই হোক, তো হাজিমে মাসতে তো আমরা বুঝলাম পরিচয় দেওয়ার সময় ইউজ করব। আর দেখেন এখানে যে সামনে কিছু একটা বসবে, তারপর কারাকি মাস্তা। তো এগুলো গ্রামার অ্যাকচুয়ালি, কিন্তু আমরা আসলে গ্রামারটা এখন বোঝার চেষ্টা করব না। আমরা জাস্ট যা আছে তাই পড়বো। কি আছে? কারাকি মাস্তা আছে। তো কারাকি মাস্তা মানে কি? কারাকি মাস্তা মানে হচ্ছে থেকে এসেছি। তো কোথা থেকে এসেছি? আপনার দেশের নাম, তারপর কারাকি মাস্তা। তো বাংলাদেশ যদি বলি যে বাংলাদেশ কারাকি মাস্তা, মানে বাংলাদেশ থেকে এসেছি। অর্থাৎ এই কথাগুলো কিন্তু আপনি জাপানে আসার পরে ইউজ করবেন, তাই না? কিন্তু আপনি যদি বাংলাদেশে ইউজ করতে চান, তা আপনি যে জেলা শহর থেকে আসছেন, আপনি যদি ধরেন হচ্ছে বগুড়া থেকে আসেন, বগুড়া কারাকি মাস্তা। আপনি যদি কুমিল্লা থেকে আসেন, কুমিল্লা কারাকি মাস্তা, এভাবে বলবেন। তো কারাকি মাস্তা মানে হচ্ছে ওখান থেকে আপনি আসছেন। তো ওই কারাকি মাস্তা ওই অর্থে বোঝায়। তো নিজের দেশ বা জায়গা কোথা থেকে এসেছেন তা বলার সময় ব্যবহার করা হয়। এখন দেখেন দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, 3টা অর্থ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেভাবে আছে ওইভাবে শিখেন। এই দোজো কথাটার আলাদা অর্থ আছে, ইয়োরোশিকুরও আলাদা অর্থ আছে, ওনেগাইশিমাসেরও আলাদা অর্থ আছে। তো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস কথাটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখি। হ্যাঁ, তো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা পরিচয় শেষ করার সময় ভদ্রভাবে বলা হয়, অর্থাৎ ইংরেজিতে প্লিজ টু মিট ইউ। তো এটার আরো অনেক অর্থ আছে। দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস মানে হলো আপনার হচ্ছে এখন থেকে আপনার সাহায্য কামনা করি, বা আপনি আমার সাথে ভালো ট্রিট করবেন, মানে এরকম অনেক কিছু বোঝায়। হ্যাঁ, তো জাস্ট এখানে যেটা বলা হয়েছে সেটাই আমরা বোঝার চেষ্টা করি, যে নিজের পরিচয় যখন শেষ করব তখন ভদ্রভাবে হচ্ছে শেষ করার নিয়ম হচ্ছে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, যেটার অনেকটা মানে হচ্ছে অনুবাদ করা যায় যেটা আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, এখন এটা তো শেষ। এখন পরে দেখেন এখানে কি আছে। এখানে দেখেন এটা কিন্তু বড় সু। হ্যাঁ, তো এটার যে টি এর যে উচ্চারণটা, তখন এই যে আমরা বলেছি যে এটা যদি আরেকটা অক্ষরের সাথে আসে, অর্থাৎ পরবর্তীতে আসে, তখন এটার টি এর সাউন্ডটা কিন্তু হবে। এমনিতে কিন্তু টি এর সাউন্ডটা আসে না। তো এখন দেখেন এটার উচ্চারণটা কি হচ্ছে। এই দেখেন এখানে শিৎসু রেই লেখা, তাই না? তো শিৎসু রেই দেসগা, শিৎসু রেই দেসগা। শিৎসু রেই দেসগা মানে কি? এটা যদি আমরা বাংলা করতে চাই, বেয়াদবি মাফ করবেন। বেয়াদবি মাফ করবেন কথাটা কখন ইউজ করবো? এই যে চিত্র জায়গা, এটা ইউজ করব ব্যক্তিগত তথ্য বা নাম ঠিকানা জিজ্ঞেস করার আগে এই ভদ্রতা প্রকাশ করতে বলা হয়।
অর্থাৎ আপনি যদি কাউকে হচ্ছে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি, তো সরাসরি নামটা না জিজ্ঞেস করে আগে শিবশ্রী দেশগা কথাটা বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভদ্রতা, যে বেয়াদবি মাফ করবেন বা এক্সকিউজ মি বাট মে আস্ক ইউর নেম, মানে এই টাইপের আর কি। হ্যাঁ, তো শিবশ্রী দেশগা, তো এখানে দেখেন ও নামায় ওয়া, মানে এই দুইটা সেন্টেন্স কিন্তু আপনি একসাথে ইউজ করবেন। হ্যাঁ, মানে এই দুইটা কথা কিন্তু একসাথে ইউজ করবেন। তো শিবশ্রী দেশগা বলবেন, বেয়াদবি মাফ করবেন। তারপরে ও নামায় ওয়া, তো ও নামায় ওয়া কথাটা দেখেন, ও এখানে হা লেখা আছে কিন্তু এটার উচ্চারণ আমরা ওয়া পড়বো। এটা কেন ওয়া পড়বো? এটা হচ্ছে মূলত এই গ্রামারগুলো আমরা দেখবো। হচ্ছে ও নামায় ওয়া নান্দেস্কা এখানে বলা হয় নাই, এটা কেন বলা হয় নাই এটাও দেখবো। কিন্তু ও নামায় ওয়া মানে যা আছে তা দিয়ে শেখার চেষ্টা করেন, যে ও নামায় ওয়া একটু হালকা রাইজিং টন হবে। হ্যাঁ, মানে হচ্ছে যেহেতু প্রশ্ন করছেন, হ্যাঁ, ও নামায় ওয়া, তো ও নামায় ওয়া মানে হচ্ছে আপনার নাম কি জানতে পারি, তো কারোর নাম জানতে চাইলে ব্যবহার করা হয়। তো এটা মানে তো ও নামায় ওয়া, তো এইটা দুইটা কিন্তু একসাথে মূলত ইউজ করে মানে হচ্ছে নাম জিজ্ঞেস করা হয়। তো শিবশ্রী দেশগা ও নামায় ওয়া, অর্থাৎ বেয়াদবি মাফ করবেন আপনার নাম কি জানতে পারি, এভাবে আর কি। আচ্ছা, এখন দেখেন কুচিরাওয়া, এখানে এখানে একটা ওই যে ঢেউয়ের মতো আছে। হ্যাঁ, তার মানে কিছু একটা বুঝবে। তারপরে সানদেশ, তো এটার মানে কি, এটারও গ্রামার আছে, আমরা গ্রামার দেবো, কিন্তু এখন যা আছে তাই দেখি। যে কুচিরাওয়া এখানে ধরেন হচ্ছে কিছু একটা বুঝবে, সানদেশ, তো উনি অমুক, তো দিস ইজ মিস্টার বা মিসেস, এখানে নামটা বসাবো, তো নামটা বসাইলে হবে ইনি অমুক। তো যখন নাম বুঝবো, নাম বলবো, তখন তো সম্মান দেওয়ার জন্য সান বলবো আর কি। তো কুচিরাওয়া অমুক সান। আচ্ছা, তো কাউকে অন্য কারোর সাথে পরিচয় করে দেওয়ার সময় এই কুচিরাওয়া কথাটা ইউজ করা হয়। হ্যাঁ, এখন এখানে দেশের নাম দেওয়া আছে, এগুলো যদিও কাটাকানাতে দেওয়া আছে, কাটাকানাতে দেওয়া, আমরা কাটাকানা তো শিখে নাই এখনো অনেকে, তো এগুলো যেভাবে আছে ওইভাবে থাকুক, সমস্যা নাই। কিন্তু এখানে দেখেন কাংকুকু কথাটা হিরাগানায় লেখা আছে, এটা কেন লেখা আছে এটাও মানে হচ্ছে কারণ আছে। কারণ চুগুকু কাংকুকু মানে হচ্ছে চাইনিজ আর কোরিয়া, যেটা এগুলোর সাথে হচ্ছে জাপানের হচ্ছে ঐতিহাসিক সম্পর্ক আছে। এই কারণে হচ্ছে বিদেশি, মানে এগুলোকে বিদেশি দেশ হিসেবে অ্যাকচুয়ালি ধরা হয় না, মানে ওদের কালচারাল একটা বন্ড আছে। তো যার কারণে এগুলোকে হিরাগানা বা কাঞ্জিতে লেখা হয় মূলত। আর এগুলো যেহেতু বিদেশি শব্দ, আমরা বলেছিলাম যে কাতাকানা ইউজ করা হয় কোথায়, কাতাকানা ইউজ করা হয় বিদেশি শব্দ যখন আমরা লিখবো তখন কাতাকানা ইউজ করব। তো এই দেশগুলো কিন্তু সব কিন্তু বিদেশি, যদিও আমেরিকার কাঞ্জি আছে। হ্যাঁ, আমেরিকার কিন্তু কাঞ্জি আছে। হ্যাঁ, বেইকুকু মানে হচ্ছে আমেরিকা, তো আমেরিকাকে তো আমেরিকা বলেই, তো আমেরিকা বলতে গেলে আমরা হচ্ছে কাতাকানা ইউজ করব। আর এখানে যতগুলো দেশের নামই আছে ওখান থেকে শুধুমাত্র ইউকে নামটা কি জানি ইগিরিসো কেন এমনে? হ্যাঁ, ওটা মানে হচ্ছে ইংল্যান্ড আর কি। হ্যাঁ, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ইংলিশ। আচ্ছা, এটা হচ্ছে কি বলবো, ওরা আর কি ওইভাবে ইংল্যান্ড বলে না, ওরা ইংলিশও বলে। কেন বলে ওইটা অ্যাকচুয়ালি জানি না। ইংলিশও বলে, যেমন ইন্ডিয়াকে ইন্দো কেন বলে এটাও জানি না, কিন্তু ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়া বলে। হয়তোবা ইন্ডিয়া উচ্চারণ করতে কষ্ট, এই কারণে সহজ করে ইন্দো মানে হচ্ছে ওদের মতো করে বানিয়ে নিয়েছে, এরকম কিছু হতে পারে। আচ্ছা, যাই হোক, এগুলো যেহেতু দেশের নাম ওরা ওদের মতো করে বলে। তারপর দেখেন দোইৎসু মানে হচ্ছে জার্মানি। তারপর হচ্ছে নিহন, আমরা জাপান বলি, তো জাপানকে জাপানিরা জাপান বলে না, জাপানকে জাপানিরা নিহন বলে। তো নিহন কথাটা মানে মূলত জাপান। আর আমরা যে নিহঙ্গ বলি, নিহঙ্গ গো মানে হচ্ছে ভাষা, আর এই নিহঙ্গ মানে হচ্ছে জাপানি ভাষা। তো এখানে দেখেন বুরাজিরো, তো ব্রাজিলকে তারা বুরাজিরো বলতেছে। হ্যাঁ, বুরাজিরো বলতেছে। তারপর দেখেন কাল্পনিক কিছু নাম আছে। হ্যাঁ, এগুলা মূলত আমরা লেসন 1-এ এই নামগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো আর কি। এই নামগুলো হচ্ছে কাল্পনিক নাম, বাস্তবে এরকম কোম্পানি থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তো আমরা বইয়ের মধ্যে এরকম কিছু নাম আছে, তো এই নামগুলো ইউজ করবো আর কি। এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো জাস্ট হচ্ছে দেওয়ার জন্য আর কি দেওয়া। আর এরপরে দেখেন এই যে বিওইন মানে হচ্ছে হসপিটাল, আর কোবে বিওইন মানে হচ্ছে কোবে হসপিটাল আর কি, কাল্পনিক নাম আর কি। তারপরে হচ্ছে সাকুরা দাইগাকু মানে সাকুরা বিশ্ববিদ্যালয়, ফুজি দাইগাকু ফুজি বিশ্ববিদ্যালয়, মানে এগুলো কাল্পনিক নাম। এগুলো মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করতে হবে কোথায়, হচ্ছে কতটুকু মুখস্থ করতে হবে, এই যে দেশের নামের আগ পর্যন্ত। হ্যাঁ, কুচিরাওয়া, এই যে নানি নানি সান, এগুলো মূলত জাপানে বলে নানি নানি আর কি। নানি মানে হচ্ছে এখানে সামথিং কিছু একটা বসবে। হ্যাঁ, তো নানি নানি সান মানে হচ্ছে এখানে কিছু একটা বসবে, নাম বসবে, তারপরে হচ্ছে অমুক বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, এইটার যে পিডিএফটা আর কি, এটা এর আগে যে লিঙ্কটা আমরা শেয়ার করেছি
ওই লিংকের হচ্ছে পিডিএফটা শেয়ার করেছি, ওই পিডিএফ এর লিংক থেকে কিন্তু এই শিটটা ডাউনলোড করে নিতে পারবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা এইটার উপর একটা কুইজ নিব, তারপর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গ্রামারটা দেখব। তো আমাদের এই ভোকাবুলারি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসটা কবে হবে, কখন হবে, এটা একটু দেখে নিই। হ্যাঁ, পরবর্তী ক্লাসের সময় হচ্ছে 24 জানুয়ারি শনিবার, অর্থাৎ পরশুদিন, তাই না? তো পরশুদিন আমাদের সেম সময়, সেম লিঙ্ক, সেম প্ল্যাটফর্ম। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 7টা, ইন্ডিয়ার টাইম মেবি 7:30 নাকি 6:30, আমার তো মনে নেই, আধা ঘন্টা ডিফারেন্স। হ্যাঁ, আধা ঘন্টা 6:30 ডিফারেন্স হয়ে জানি। আচ্ছা, তো আপনাদের 6:30, আর জাপান টাইম হচ্ছে আমাদের 10টা। আর অনলাইন আমাদের সেম প্ল্যাটফর্ম, আর লিঙ্ক সেম থাকবে যেহেতু আমাদের ফ্রি ট্রায়াল ক্লাস। তো সবাই আশা করি হচ্ছে পার্টিসিপেট করবেন বা জয়েন করবেন। তো আমাদের আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর আমাদের সময় আমরা চেয়েছিলাম আগে শেষ করার জন্য, কিন্তু আমরা পারিনি, তো দুঃখিত, একটু সময় বেশি লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।